আচ্ছা, তোমরা যারা জয়েন করলে তাদেরকে বলে রাখি, তোমরা হচ্ছে ব্যাচ সেভেনে জয়েন করেছো, ঠিক আছে? তো এই ব্যাচ সেভেনটা আমি 1-2 মাস আগের থেকে স্টার্ট করেছিলাম। মাঝখানে আমি 1 মাস ব্যক্তিগত কারণে পড়াতে পারিনি। তো এই যে ব্যাচ সেভেন, সেই ব্যাচ সেভেনে আমরা শুধুমাত্র একটা পোর্শন করেছি, মানে টোটাল সিলেবাসে আমি একটা ইন্ট্রোডাকশন ক্লাসও দিয়েছিলাম। যে ব্যাচ সেভেনে আমরা যে ইন্ট্রোডাকশন ক্লাসটা করিয়েছি, সেখানে দেখবে আমি ডাব্লিউবিএসএসসি, যেটা স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি, তার একটা পুরো সিলেবাস আমি দিয়ে দিয়েছিলাম। তো ডাব্লিউবিএসএসসির সিলেবাস আর ডাব্লিউবিপিএসসির সিলেবাস প্লাস প্রায় 90% সিমিলার। 90% সিমিলার মানে অনেকে হয়তো সিলেবাসটা দেখে ভাববে যে এসএসসি সিলেবাস তো অনেক বড়, অনেক কিছু আছে 3 পাতা 4 পাতা ধরে, আর পিএসসি সিলেবাস তো 1 পাতার মধ্যে কমপ্লিট। পিএসসির ধরনটাই হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, তারা সিলেবাসটা খুব সংক্ষেপে দেয়, কিন্তু তার ভেতর কিন্তু অনেক কিছু থাকে, সেগুলো কিন্তু আমরা করব। শুধুমাত্র সিলেবাসটা দেখে লাইন বাই লাইন যে অতটুকুই করব সেটা না। যেরকম উদাহরণস্বরূপ আমি বলি, যেমন ধরো লিনিয়ার অ্যালজেব্রাতে শুধুমাত্র ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টই তারা দিয়ে দিয়েছে, তার মানে এই নয় যে তারা শুধুমাত্র ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টই দেবে। লিনিয়ার অ্যালজেব্রা থেকে সিস্টেম অফ ইকুয়েশন, বিভিন্ন ধরনের লিনিয়ার ইকুয়েশন সলভ করা দিতে পারে। ভেক্টর স্পেস বা বেসিস, ডাইমেনশন, সেগুলো বের করা দিতে পারে। অর্থোগোনাল, হ্যাঁ, ইনার প্রোডাক্ট স্পেস, সেগুলো দিতে পারে। তো এরকম যে কোনো কিছুই কিন্তু তারা লিনিয়ার অ্যালজেব্রা থেকে দিয়ে থাকতে পারে, কিন্তু সিলেবাসে শুধুমাত্র দেখবে এক লাইনে দেওয়া আছে লিনিয়ার অ্যালজেব্রাতে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মধ্যে তার র্যাঙ্কও পড়ে। তো এরকম ভাবেই কিন্তু আমাদের এসএসসির যা সিলেবাস 19-20, কিন্তু পিএসসি সিলেবাসও সেম। এসএসসির 9-10-এর সিলেবাসটা, হ্যাঁ, 9-10-এর সিলেবাস, 11-12-এর সিলেবাস যেটা আছে সেখানে অনেকটাই বেশি আছে এসএসসির ক্ষেত্রে। তো এসএসসি 9-10 সিলেবাসের সঙ্গে আমাদের পিএসসি সিলেবাসটা প্রায় হুবহুই সেম। একটা পোর্শন শুধু পিএসসি তে এক্সট্রা আছে, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, এসএসসি তে সেটা নেই। বাকি সবকিছুই সিমিলার, এবং আমরা কিন্তু সবকিছুই পড়ে যাব। কারণ পিএসসির ক্ষেত্রে আমি দেখেছি এর আগেও আমার অভিজ্ঞতা দিয়ে, যে ধরো কমপ্লেক্সের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের যা সিলেবাস আছে সেখান থেকে না, কমপ্লেক্সের ক্ষেত্রে অনেক বাইরের জিনিসপত্র তারা দিচ্ছে কমপ্লেক্স অ্যালজেব্রা। তো সেইগুলো আমরা কিন্তু সবই করে যাব, না হলে কিন্তু পরীক্ষার হলে ঢুকে তখন মনে হবে স্যার এটা সিলেবাসের বাইরে কোশ্চিন, তারপরে আবার কেস হবে, এই হবে, ওগুলো কিন্তু নর্মালি হয় না। যেমন পিএসসি যারা যারা মাদ্রাসা সার্ভিস কমিশন দিয়েছো তাদের ক্ষেত্রেও দেখবে যে একটা গেম থিওরি থেকে অঙ্ক ছিল, তো যারা যারা গেম থিওরি থেকে অঙ্কটা করেছো তারা পেরেছে। যারা করে যায়নি, ভেবেছে সিলেবাসের বাইরে, তাদের কিন্তু এক্সট্রা কোনো গ্রেস মার্ক বা কিছু কিন্তু তারা পাওনি। তাই জন্য এক্সট্রা যদি একটু পড়ে যাও তাতে কোনো অসুবিধা নেই। তো আমরা টোটাল যে আমাদের এসএসসি আর পিএসসি সিলেবাস, সেই সিলেবাসে টোটাল 10 থেকে 11টা পোর্শন আছে। সেই 10 থেকে 11টা পোর্শনের মধ্যে আমরা শুধু রিয়াল অ্যানালিসিস, এই পোর্শনটা আমি এই ব্যাচ সেভেনে অলরেডি করিয়ে দিয়েছিলাম। তো এই যে পোর্শনটা যেটা করিয়ে দিয়েছি, সেটা কিন্তু আমার অ্যাপে আমি তোমাদেরকে দিয়েও দিয়েছি। এবং তোমরা চেষ্টা করো যে এই আমার যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে অ্যানালিসিসের যে ক্লাসটা আছে, 19টা ক্লাস, সেই 19টা ক্লাস কিন্তু ধরে 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 একটা একটা করে করা। এবং যেখানে যেখানে সমস্যা হবে সেখানে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে বা কল করে আমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারো। আশা করি অসুবিধা হবে না, কারণ আমি খুব বেসিক জায়গা থেকে পড়াই। এবং যেহেতু তোমরা একসময় বিএসসি পড়েছো, কিছু কিছু জিনিস হয়তো অনেকেরই মনে আছে, সেই সমস্ত জিনিসই কিন্তু আমি আবার রিভিশনই দিয়েছি। এবং তার পাশাপাশি শুধু থিওরি না, আমরা কিন্তু দেখবে এমসিকিউও করেছি। তো এই হচ্ছে ব্যাপার, যে আমরা এই ব্যাচ সেভেনে যারা নতুন জয়েন করেছো তাদের বলে রাখি যে আমরা একটা পোর্শন, টোটাল 10-12টা পোর্শনের মধ্যে একটা পোর্শন আমরা করেছি, ঠিক আছে? সেই পোর্শনটা তোমরা একটু করে নিও। বা যদি সময় হয় তাহলে পরবর্তীতে, আমার তো ব্যাচ কন্টিনিউ চলতে থাকে, এরপরে হয়তো নতুন ব্যাচ ঢুকবে, তখন যাদেরকে যেটা করাবো তার সঙ্গে তোমরাও জয়েন হয়ে যাও, কোনো অসুবিধা নেই, সেটা নিয়ে কোনো সমস্যা হয় না। এবার যেটা বিষয় সেটা হচ্ছে আমার ক্লাসটা হবে জুম অ্যাপে, সোম বুধ শুক্র, টাইমিংটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি, সবই জানো। 7:30 লেখা আছে, সেই জায়গায় অনেক সময় 8টা হয়ে যায়, বা 7টার জায়গায় 7:30 জায়গায় একটু আগে পরে হতে পারে, সেটা অসুবিধা নেই। আমি চেষ্টা করি একটু পরের দিকে ক্লাস নিতে, কারণ অনেকেই আছে যারা হয়তো কোনো প্রাইভেট স্কুল বা কোনো অন্য জায়গার সঙ্গে যুক্ত থাকে, বা নিজেরাও হয়তো টিউশন পড়ায়, তারা চায় যে স্যার একটু রাতের দিকে হলে আমরা ফ্রি থাকতে পারি। তো সেই কারণে একটু রাতের দিকে হলে তারা অনলাইন হতে পারে। 8টা থেকেই মেনলি ক্লাসটা শুরু হয়, 9:30 10টা অবধি ক্লাস চলে। কোনো কোনো দিন হয়তো যদি একটু চাপ থাকে বা কোনো একটা পোর্শন শেষ করবো, তাহলে হয়তো 10-15 মিনিট আরো এক্সট্রা আমি টেনে দিই, ঠিক আছে? তো যাই হোক, সেটা ক্লাস অনুসারে ডিপেন্ড করছে যে আমি কি করাবো না করাবো, এই হচ্ছে বিষয়। এইবার যেটা মেন জিনিস সেটা হচ্ছে, যদি ধরো লাইভ ক্লাস জয়েন করলে, লাইভ ক্লাসের সময় কি করতে হবে তোমাদের, সেটা হচ্ছে যে তোমরা মিউট থাকবে। এবার ধরো কাউকে কোনো কোশ্চিন করতে হবে, তখন তোমরা কি করবে, যে তোমাদের একটা অপশন থাকবে আনমিউট করা, সেই আনমিউট অপশনটা তোমরা করে তোমরা
আমাকে কোশ্চিন করতে পারো, এবং কোশ্চিন করার পর আবার মিউট করে দেবে, তারপর আমি সেই অ্যান্সারটা দিয়ে দেবো। লাইভ ক্লাসের একটা বেনিফিট কি, যে লাইভ ক্লাসে আমার সাথে ওয়ান টু ওয়ান ইন্টারাকশন হতে পারে, বা মেনি টু ওয়ান যেটাকে বলা হয়, যে সবাই আমাকে বা অনেকেই আমাকে কোশ্চিন করতে পারো। আমার যদি ইউটিউবে কোনো ডেমো ক্লাস বা এর আগের ক্লাসগুলো যদি দিয়ে থাকো, আমি অনেক সময় অনেক ক্লাস দিই ফ্রিতে, সেই ক্লাসগুলোতে দেখবে আমার সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু আমাকে কোশ্চিন করে, এবং তাদের কিন্তু সেই অ্যান্সারগুলো কিন্তু আমি যথাযথ দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব। তো সেই কারণে লাইভ ক্লাস করার একটাই বেনিফিট, যে আমাকে যা যা তোমাদের প্রবলেম, যেটা যেটা সমস্যা, সেটা কিন্তু আমাকে ডিসকাস করতে পারবে, আমার সাথে আমাকে জিজ্ঞেস করতে পারবে, এবং তার অ্যান্সারগুলো আমি বলতে পারবো, বা আমরা একটা হেলদি ডিসকাশন করতে পারবো কোনো একটা সমস্যা নিয়ে, বা কোনো একটা প্রবলেম ধরো কেউ বললো, সেটা নিয়ে অন্যরাও বলতে পারো, স্যার এইভাবে একটু করে দেখান, বা আপনি যে মেথডটা করছেন স্যার অন্য মেথডে করলে হয় না, সময়টা একটু বেশি মানে কম লাগে, বা সময়টা আরো তাড়াতাড়ি এই অঙ্কটা হবে, বা স্যার এই মেথডে দেখুন। এই কারণে কি বলতো, ম্যাথমেটিক্সের ক্লাসটাই হচ্ছে এটা, যে প্রত্যেকের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু দিতে হবে। কারণ শুধুমাত্র স্যার পড়াবেন এবং বাকি ছাত্রছাত্রীরা শুনবে, সেটা কিন্তু হয় না। কারণ তোমরা এখন যথেষ্ট সিনিয়র হয়েছো, তোমরা কিছুদিন পর হয়তো খুব সম্ভবত সবাই চাকরি পাবে। তো সেই ক্ষেত্রে তোমরাও এখন মাস্টার ডিগ্রি অনেকে করেছো, তোমরাও কিন্তু একজন শিক্ষকেরই সমান। তো সেই ক্ষেত্রে তোমাদের কাছ থেকেও কিন্তু আমার অনেক কিছু শেখার আছে, আমার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে, এবং তোমাদের নিজেদেরও কিন্তু নিজেদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো এইটা যাতে মনে থাকে, যে আমার ক্লাসে কিন্তু ইন্টারাকশনটা হবে, সেই জন্য আমি শুধুমাত্র পড়াবো, আর বাকি কেউ কোশ্চিন করবে, আর তখন আমি চুপচাপ থাকবো, মানে কাউকে কোশ্চিন করতে দিব না, বলবো না আমার হয়ে যাক তারপর, ওরকম ব্যাপার আমি না। আমি সবসময় কি কোশ্চিনটাকে, কোনো ছাত্রছাত্রী কোশ্চিন করলে সেটাকে আমি সবসময় ওয়েলকাম করি, এবং খুব হাসি মুখে ওয়েলকাম করি, মানে কোনো রাগ বা কোনো আমার মধ্যে কোনো ওরকম ভাব নেই যে না। ঠিক আছে, আমি সব সময় এবং কোশ্চিন অ্যান্সার দেওয়ার জন্যই আমার ছাত্রছাত্রীরা আমাকে বেশি আরো ভালোবাসে। স্যার আপনাকে যে কোনো কোশ্চিন যখনই জিজ্ঞেস করি, আপনি সেটার অ্যান্সার মোটামুটি দেওয়ার চেষ্টা করেন, বা কোনোদিন ফিরিয়ে দেন না। তো এই জিনিসটা আমি বলে রাখি, যে লাইভ ক্লাসের একটা বেনিফিট। দ্বিতীয়ত হচ্ছে, যে যদি ইনকেস কোনোদিন লাইভ ক্লাস না করতে পারো, তাহলে সবসময় মনে রাখবে যে রেকর্ডিং ক্লাস থাকবে। আমার অ্যাপ যেটা আছে, সেই অ্যাপে আমি বলেও দিয়েছি যে কোন জায়গাতে সব পাবে। আমার অ্যাপটা যদি দেখো, তাহলে দেখবে আমার অ্যাপে, আমি একটু দেখিয়েও দিই তোমাদেরকে, ঠিক আছে? আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার অ্যাপটাতে, তাহলে সুবিধা হবে অনেকের। হ্যাঁ, এইটা হচ্ছে আমার অ্যাপ, ঠিক আছে? আমি যদিও মোবাইল থেকে দেখালে বেশি ভালো হতো, কিন্তু দেখবে আমার অ্যাপে তোমাদের একটা ব্যাচ ট্যাব থাকবে, ঠিক আছে? একটা ব্যাচের ট্যাব থাকবে, দেখবে সেই ব্যাচ ট্যাবটাতে গিয়ে তোমরা, যেহেতু WBSSC ব্যাচ 7, আমার অনেক ব্যাচ আছে, তোমাদের নিজস্ব ব্যাচটাই পাবে সেখানে। ব্যাচ ট্যাব দেখবে, মোবাইলে দেখবে নিচের দিকে ব্যাচ ট্যাব আছে, প্রোফাইল আছে, এরকম কিছু আছে। আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি বলে হয়তো এরকম লেখাচ্ছে, কিন্তু নিজেদের মোবাইলে দেখবে নিচের দিকে 3-4টে ট্যাব আছে, হোম, হ্যাঁ, কোর্স বা স্টোর, প্রোফাইল, ব্যাচ। সেই ব্যাচে যাবে, ব্যাচে যাওয়ার পর দেখবে, সেই ব্যাচ ট্যাবে যাওয়ার পর দেখবে সেখানে কিন্তু ভিডিওস বলে একটা অপশন আছে, বা WBSSC ব্যাচ 7-এ ঢুকবে, সেখানে ভিডিওস বলে অপশন থাকবে। সেই ভিডিওস অপশনে দেখবে এরকম ভাবে, এই ভিডিওস অপশনে প্রত্যেকটা ক্লাস থাকবে। যেমন ইন্ট্রোডাকশন ক্লাস আমি দিয়ে দিয়েছি, বা WBSSCর যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলোর মধ্যে আমি শুধুমাত্র ক্যালকুলাসের মধ্যে 9-10-এর সিলেবাসের মধ্যে রিয়াল অ্যানালিসিস, এই 19টা ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি। সেখান থেকে দেখবে 1-2 করে সব নাম আছে, সেই ভিডিওগুলো সব আস্তে 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 দেখে নিতে হবে। আর যে এরপরে যে ক্লাসগুলো করাবো, এখানে কিন্তু সব ফোল্ডার থাকবে, ঠিক আছে? সেই ফোল্ডারে কিন্তু ঢুকে যাবে, যেই ক্লাসটা হচ্ছে লেকচার 1, লেকচার 2, এরকম করে কিন্তু সব দেওয়া থাকবে, সেগুলো যখন ইচ্ছে দেখতে পাবে। তবে হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার পর আপলোড করতে যেহেতু একটু সময় লাগে, সেহেতু আমি একটু 24 ঘন্টা সময় নিয়ে নিই। তার আগেও অনেক সময় পেয়ে যাবে, তো 24 ঘন্টা একটু সময় দিতে হবে একটা ক্লাস শেষ হওয়ার পর, তার মধ্যে কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে। আর যেই ক্লাস নোটটা আছে, তার পিডিএফটা কিন্তু আমি গ্রুপে দিয়ে দিব, সেই গ্রুপে কিন্তু ওটা পড়ে নিতে হবে। আর যখনই কোনো পোর্শন শেষ হবে, প্রত্যেকটা ক্লাসের ইন্ডিভিজুয়ালি তো একটা তোমাদের নোট থাকবেই। আর যখনই ধরো কোনো পোর্শন শেষ হবে, যেমন অ্যানালিসিস ধরো, লেকচার 1 থেকে শুরু করে লেকচার 19 অবধি প্রত্যেকটা ক্লাসের আমি ইন্ডিভিজুয়াল পিডিএফ নোট দিয়ে দিয়েছি। আর যখনই পোর্শনটা শেষ হয়ে যাবে, তখন একটা সম্পূর্ণ লেকচার 1 থেকে লেকচার 19 তাকে কম্বাইন করে আমি কিন্তু একটা টোটাল অ্যানালিসিসের একটা পিডিএফ নোট দিয়ে দেবো। তো সেই মেনটা রাখবে, তখন আর প্রত্যেকটা ক্লাস নোট রাখার দরকার নেই। মেন যে নোটটা আছে সেটা রাখবে, সেটাকে পারলে প্রিন্ট আউট করে নিও, কারণ মোবাইলে কখন কি থাকবে। আর না হলে প্রত্যেকে চেষ্টা করবে গুগল ড্রাইভে সেভ করে নিতে, বা আমার একটা লিঙ্ক থাকবে গুগল ড্রাইভের, সেখানে সবকিছু পেয়ে যাবে। মানে এরকম না যে একবার দিলাম হয়তো হারিয়ে গেল, আমার একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে কিন্তু সবকিছু যতবার খুশি তুমি ডাউনলোড করতে পারবে, যতবার খুশি তুমি দেখতে হবে। তবে আমার মনে হয় অনেকেই আমাকে বলেছে, স্যার প্রিন্ট আউট করলে পড়াটা সুবিধা হয়, বা রিভিশনটা খুব তাড়াতাড়ি হয়। দেখো, আলটিমেটলি এসএসসি বলো পিএসসি বলো, সেই ক্ষেত্রে মেন কিন্তু হচ্ছে আমার গাইডেন্স। ওটা বড় ব্যাপার না, ওটা খুব ছোট ব্যাপার।
যে কোনো স্যারের কাছেই পড়ো, সেটা খুব ছোট ব্যাপার। মেন ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে রিভিশন দিতে হবে, এটাই কিন্তু মেন। আমি বারবার করে এটা বলে রাখি, প্র্যাকটিস কিন্তু করতে হবে, যতটা জানো সেটাকেই কিন্তু পরীক্ষার হলে নামিয়ে আসার চেষ্টা করতে হবে। আমি স্যার প্রচুর জানি, আর আমি স্যার পরীক্ষার হলে 20-25টার বেশি অ্যান্সার করতে পারলাম না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। সেই জন্য আমি অনেক ছাত্রছাত্রীকে বলি, এবং আমি দেখেছি আমার প্রচুর ছাত্রছাত্রী যারা এবার মাদ্রাসা সার্ভিস কমিশন যারা ক্লিয়ার করেছে, আমার অনেক ছাত্রছাত্রী, তারা উত্তর মুখস্থ করে নিচ্ছে। যদি বলো স্যার উত্তর মুখস্থ করা সম্ভব, একদম সম্ভব। তুমি এতবার রিভিশন দেবে একটা জিনিস, উত্তর কাদের মুখস্থ করতে হয়? যেগুলো অ্যাপ্লাইড পার্ট, যেরকম ডিনামিক্স এর উত্তর মুখস্থ হয়ে যায়, জিওমেট্রি 2D 3Dর উত্তর মুখস্থ হয়ে যায়, প্রবাবিলিটির কিছু কিছু অ্যান্সারের উত্তর মুখস্থ হয়ে যায়, নিউমেরিক্যাল অ্যানালিসিস কিছু কিছু উত্তর মুখস্থ হয়ে যায়। মানে যেগুলো সময় বেশি লাগবে সেই সমস্ত ক্ষেত্রে আমি দেখেছি, বা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে উত্তর মুখস্থ হয়ে যায়। এতবার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন করেছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখলেই তার সিঙ্গুলার সলিউশন বের করে দিতে পারছে, বলছে স্যার এটাই উত্তর হবে। তার মানে কি, যখনই তোমরা উত্তরটা মুখস্থ হয়ে যাচ্ছে, এটা কিন্তু করতে হয় না, এটা এত প্র্যাকটিস করবে যে উত্তর অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। তার ফলে যখনই তুমি অঙ্কটা দেখছো, তখনই অঙ্কটা দেখার পর তার উত্তরটা দেখে নিচ্ছ, সঙ্গে সঙ্গে তাকে গোল করে দিচ্ছ, তার ফলে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ হয়ে যাচ্ছে। আর যারা মানে এমনিও জানে ঠিক আছে, কিন্তু তারা রিভিশন বা প্র্যাকটিসটা তাদের কম হচ্ছে, তাদের ক্ষেত্রে কি হয়, যে অঙ্কটা পারবো, এবার অঙ্কটা করছি, সেই অঙ্কটা করতেও তো 1-2 মিনিট বা 3-4 মিনিট সময় লাগবে না। তার ফলে কি, তুমি যদি এরকম ভাবে, যেমন এবার মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা চাকরি, মানে এখনো তো মেন ইন্টারভিউ বাকি আছে, মেন এক্সামটা হয়েছে, যারা লাগিয়েছে 20-22 জন আছে যারা, তারা কিন্তু প্রত্যেকে উত্তর 25 থেকে 30টা মুখস্থ করে নিয়েছিল। মানে বলছে স্যার আমাদের 25 থেকে 30টা আমরা 5 মিনিটে করে নিয়েছি। তার ফলে কি হয়েছে, 5 মিনিটে যখন তারা 25 থেকে 30টা এগিয়ে যাচ্ছে, তখন বিশ্বাস করো বাকি 1.5 ঘন্টায় তারা 30-35টা করলেই হয়ে যাবে। বাকি 1.5 ঘন্টায় তুমি উত্তর যদি 20টা বা 20টা যদি তুমি মুখস্থ করে রাখতে পারো বা ঠিকঠাক ভাবে নামাতে পারো, তাহলে অনেক কিন্তু সুবিধা হয়। এবং তোমরাও দেখবে যে কিছু কিছু অঙ্ক দেখবে বিএসসি থেকে এতবার করেছে, উত্তর মুখস্থ হয়ে যায় অটোমেটিক্যালি। তো সেই জিনিসটা আরো করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু মেন। আমি গাইড করে দেবো, আমি সিলেবাস বলে দেবো, আমি পড়িয়ে দেবো, আমি কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, আমি এমসিকিউ প্র্যাকটিস করে দেবো, আমি মক টেস্ট নিয়ে নেবো, সবকিছু করবো। কিন্তু আলটিমেটলি যদি তুমি রিভিশন না দাও, তাহলে কিন্তু আমার পক্ষে কিছু সম্ভব না। সেই জন্য আমার কাছে প্রচুর স্টুডেন্ট আছে, অনেকে পায় অনেকে পায় না। যারা পায় না তাদের কারণই হচ্ছে এটা, যে রিভিশন হয় না। হ্যাঁ, তবে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো 1 নম্বর বা 0.5-এর জন্য এবার মাদ্রাসা পায়নি, এরকম 15-20 জন আছে। স্যার একটুর জন্য পাইনি, এত কাট অফ গেছে, তার থেকে হাফ কম পেয়েছি, সেটা খুব দুর্ভাগ্যজনক, সেটা একটু ভাগ্যর পরিহাস যেটা বলতে পারো, সেটা অনেক সময় হয়। তবে যারা যারা পায়নি, এবার পিএসসি আছে, তারপরে এসএসসি হবে, সেখানে হয়তো নিশ্চয়ই লাগিয়ে দিবে, একবার দুবার এরকম হতেই পারে। তো তোমাদের কিন্তু বারবার করে বলছি, সুযোগটা কম। মাদ্রাসা একটা সুযোগ গেছে, অনেকেই যারা পাওনি তারা চেষ্টা করে পিএসসি লাগাতে। পিএসসি তেও সিট যে খুব বেশি হবে সেটা না, মাদ্রাসার থেকে বেশি হবে বা ওই রকমই হবে, কম্পিটিশন থাকবে। তবে কিছুদিনের মধ্যে এসএসসি বেরোবে, এবং এসএসসিতে কিন্তু হিউজ ভ্যাকেন্সি থাকবে। বিশ্বাস করো, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এবার মাদ্রাসাতে 45-এর অ্যারাউন্ড 45 কাট অফ গেছে। আমার ব্যক্তিগতভাবে আমি মনে করেছিলাম, যেহেতু সিট কম ছিল, আমি মনে করেছিলাম যে 55-র উপর হয়তো কাট অফ যাবে 9-10-এ। সেখানে 45 কাট অফ গেছে বলে আমি খুব আশ্চর্য হয়েছি, যে এত কম কাট অফ যাচ্ছে, এত এত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, 5,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে 9-10-এ, অ্যারাউন্ড 4,500 থেকে 5,000, তার মধ্যে 111টা সিট, 167 জনকে ইন্টারভিউতে রেখেছে, 167 জন গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে ম্যাথামেটিক্সের 9-10-এ। বিশ্বাস করতে পারছো কত কম্পিটিশন? সেখানে 45 মাত্র কাট অফ গেছে, এবং কোশ্চেন খুব ইজি হয়েছিল। কোশ্চিন এত ইজি হয়েছিল, আমার প্রত্যেক ছাত্রছাত্রী বলছে স্যার 60-65টা করার মতো। করতে পারিনি কেন? অনেকের প্র্যাকটিসের অভাব, অনেকে আবার করেছে, অনেক ছাত্রছাত্রী যেটা 60, 61, 62 করে পেয়েছে, তার মানে 70, 72 অ্যান্সার করেছে। কিছু নেগেটিভ আছে, কিছু ভুল হবে, এটা স্বাভাবিক, কারণ এরর কিছু থাকবে, কিছু গন্ডগোল হবে। তুমি যখনই স্পিডে করছো, বেশি অঙ্ক করছো, কিছু তো ভুল অ্যান্সার হবে, তার ফলে কিছু নেগেটিভ যাবেই, সেটা হবেই, সেটা পার্ট অফ এক্সাম। কিন্তু মানে এত কম কাট অফ যাচ্ছে, এবং এসএসসির ক্ষেত্রে যখন আরো হিউজ সিট থাকবে, ধরো সাবজেক্ট ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে হয়তো 1-1.5 হাজার সিট আছে, তখন আমার মনে হয় যে কাট অফ এতটাই কম যাবে, যে তোমরা একটু যদি ম্যাথমেটিক্সে ভালো পরীক্ষা দাও, বিশ্বাস করো তোমাদের চাকরিটা কিন্তু শিওর। এবং এই ভুলটা তোমরা করো না, কারণ এত ভালো টিচিং লাইনের চাকরি, এই যে অনেকে কম্পিটিটিভের জন্য যাচ্ছে, অনেক জানা যাচ্ছে, কিন্তু তোমরা নিজের থেকে মনের থেকে জানো যে যতই আমরা কম্পিটিটিভে যাই, যতই ক্লার্কশিপে যাই, যতই আমরা পুলিশের চাকরিতে যাই, যতই রেলের চাকরিতে, টিচিং চাকরি এমন একটা চাকরি যেটা কিন্তু তোমরা ছোটবেলা থেকে তার স্বপ্ন দেখে এসেছো, এবং সব থেকে শান্তির চাকরি, এবং ভালো চাকরি। কেন ভালো চাকরি? তুমি সবসময় সারাদিন ছাত্রছাত্রীদের সঙ্গে কাটাবে, তোমার মাইন্ড ফ্রেশ থাকবে, তুমি পড়াবে মানে কি, তোমার বুদ্ধিও খুলবে, তুমি নতুন কিছু শিখবে, কিছু শেখাবে, এই নিয়ে। তাছাড়া পুলিশের চাকরি, অন্য জায়গার চাকরি, আমি বলছি না কোনো চাকরি খারাপ না, কিন্তু ওই সমস্ত চাকরিতে টেনশন, ওই সমস্ত চাকরি ম্যাথ নিয়ে সারাদিন অনার্স পড়ে, তাহলে ওই সমস্ত চাকরি কেন করবো? তাহলে তো আমি পাস কোর্স নিয়ে পড়তে পারতাম, তাই না? আমার যেটা মনে হয়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, যে রিভিশন মাস। সেই জন্য আমার কাছে অনেকেই, স্যার আপনার কাছে পড়লাম, কিন্তু
হলো না তো হলো না, তো সেটার জন্য তো আমি দায়ী না, কারণ হলো না মানে তোমাকে রিভিশন দিতে হবে। কারণ আমার কাছ থেকে যখন হচ্ছে তাহলে তোমার কেন হলো না, তার মানে তোমার কিছু ফল্ট আছে। তো এই কারণে বলছি যে আমি কিন্তু কোনো ছাত্রছাত্রী যে চাকরি পাওয়ার তার শ্রেয় আমার না, সে না পাওয়ারও কিছু না। তোমরা কিন্তু নিজেদেরকে পড়তে হবে, রিভিশন দিতে হবে, এবং আমার দৃঢ় বিশ্বাস যদি আমি যেই সমস্ত পথগুলো অবলম্বন করে তোমাদের পড়তে বলবো বা আমি যা যা বলে দেবো সেগুলো যদি ঠিকমতো পড়ো, নিশ্চিত চাকরি পাবে, এটাই বলে রাখছি। কিন্তু যদি আমার কথা না শোনো, 2 মাস পড়লাম, তারপর স্যার পড়লাম না, 3 মাস স্যার কম্পিটিটিভে গেলাম, তারপর স্যার পিএসসি ক্লার্কশিপ বেরোলো সেখানে গেলাম, তারপর স্যার ফুড ইন্সপেক্টর বেরোলো সেখানে গেলাম, ক্লার্কশিপ বেরাতে গিয়ে অনেকেই মাদ্রাসা সার্ভিস কমিশনে ভালো করে পরীক্ষা দিতে পারেনি, ক্লার্কশিপে গেল, ক্লার্কশিপে পরীক্ষা দিল, পরীক্ষাটা বাতিল হয়ে গেল। তো এই জিনিসগুলো করলে হবে না, তোমাকে এক জায়গাতে থাকতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। সেই ধৈর্যটা যদি না ধরতে পারো তাহলে কিন্তু ফলাফল ভালো হয় না। যাই হোক, এইটা হচ্ছে তোমাদের প্রিপারেশন, এই সমস্ত জিনিস তো তোমরা জানোই, অনেকেই অনেক অনেক বছর ধরে পড়ছো নিজেরাও। তো এই জিনিসটা তোমাদের আগে বলে রাখলাম যে একটা পোর্শন শেষ হয়ে গেছে, সেটা যদি সম্ভব হয় আমি পরবর্তীকালে করিয়ে দিব। নেক্সট আমরা একটা একটা করে পোর্শন শুরু করব, কি পোর্শন শুরু করবো সেগুলো সব আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবো, হোয়াটসঅ্যাপ গ্রুপটা ভালো করে ফলো করতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশনে যাবে, ডিসক্রিপশনে দেখবে সবকিছু লেখা আছে, ক্লাসের টাইমিং টাইমিং থেকে শুরু করে সবকিছু। প্রত্যেকটা পোর্শন যখনই শুরু করব তখনই তার কিন্তু বই যেটা বুক, সেই বুকটা বলে দেবো। এবং আমি চেষ্টা করি সবসময় তোমরা বিএসসি তে যেই বইটা পড়ে এসছো, যে যেটা পড়ে এসছো সেই বইটাই কিন্তু ফলো করতে, কারণ বিএসসি তে যেই বইটা পড়ে এসছো সেই বইটা যদি তোমরা ফলো করো তার ফলে কি হয় যে অন্য কোনো বই ফলো করতে হয় না, সুবিধা হয়। আমার যেটা মনে হয় যে একই বই ফলো করলে কি হয় বলো তো, অনেকটা সুবিধা হয়, যে যেটা পড়ে এসছি সেটাই পড়বো। আর দেখো, মানে যে কোনো বই পড়ো একবার পড়ো, ভালো করে একটাই বই পড়ো, মানে ভালো করে একটাই বই বারবার পড়ো, একবার না সরি বারবার করে পড়ো যে কোনো একটাই বই। তার ফলে কি হবে, যে কোনো বই পড়ো। কারণ এখন তোমরা যেই কম্পিটিটিভ এক্সামে চলে এসছো সেখানে কি বলো তো, শেখা তো কিছুটা আছেই, কিন্তু বেশি হচ্ছে প্র্যাকটিস রিভিশন, বারবার করে বলছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয় বক্তব্য। এবং আমরা আজকে, আমি জাস্ট একটা তোমাদের সঙ্গে ইন্টারাকশন করব বলে আমি এই জয়েন হলাম আজকে। তো আমরা নেক্সট পরশু দিন মানে বুধবার থেকে আমরা লাইভ ক্লাস শুরু করব। এবং যার যেটা সমস্যা যদি থাকে আমাকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে দিবে। মানে ধরো স্যার ভিডিও দেখতে পাচ্ছি না, আমার নিজস্ব অ্যাপ আছে, সেই অ্যাপে ভিডিও দেখতে হবে, আমি বলেও দিলাম কোথায় কোথায় থাকবে। তবে হ্যাঁ, ব্যাচে কিন্তু আমাকে অ্যাড করতে হবে, মানে তুমি হট করে ধরো নিজের থেকে জয়েন করে কিন্তু দেখতে পাবে না। আমার ব্যাচে যারা যারা আছে তাদেরকে কিন্তু দেখবে, আমি একটা বলে দিয়েছি যে কি করে জয়েন করা যায়। তো দেখবে তোমাদের আমার অ্যাপে ঢুকলে প্রোফাইল বলে একটা অপশন আছে, সেই প্রোফাইল অপশনে যাওয়ার পর সেই প্রোফাইল অপশনে ক্লিক করলে দেখবে একটা ইনফো অপশন আছে, সেই ইনফো অপশনটা থেকে মানে ওখানেই কিন্তু একটা স্ক্রিনশট দেবে, যেখানে তোমার নাম, মোবাইল নাম্বার, যেটা দিয়ে তুমি লগ ইন করেছো, বা ইমেল অ্যাড্রেস যদি দাও তাহলে খুব ভালো, সেইটা আমাকে পাঠিয়ে দেবে। ওটা দেখে কিন্তু আমি ব্যাচে অ্যাড করে দেবো, ঠিক আছে, ব্যাচ 7-এ। এবং তারপর কিন্তু তুমি সমস্ত ভিডিও দেখতে পাবে। এই হচ্ছে আমার বলার বিষয় ছিল। আর টোটাল হচ্ছে তোমাদের এই কোর্সটা 10 মাসের কোর্স, হ্যাঁ। তার আগে যদি শেষ হয়ে যায় খুব ভালো, যদি পিএসসি তার আগে হয় তাহলে তার আগে শেষ করে দেবো। আর এসএসসি পিএসসি সিলেবাস কিন্তু 19-20 প্রায় সেম। সেই জন্য স্যার আপনি কি পিএসসি পড়াবেন, স্যার আপনি কি এসএসসি পড়াবেন, অনেকেই কোশ্চেন করেছো, তারা হয়তো সিলেবাস সম্পর্কে ওয়াকিবহল না বা সিলেবাস হয়তো জানো না। কিন্তু আমি তোমাদের বলে রাখি, আমি যা যা পড়াবো সেটাই যদি ঠিকঠাক করে পড়ো সেটাই সিলেবাস। এবং এরপর কিন্তু মানে স্যার এটা কেন হলো বা এটা কেন এক্সট্রা পড়ালেন, আমি এক্সট্রা পড়াই, অনেক জিনিস এক্সট্রা পড়াই, এক্সট্রা কিছু পড়ো। আমি বলছি, এটা আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, অনেকে নাম্বার থিওরি পড়ে না। নাম্বার থিওরিতে ইউনিট ডিজিট কি হবে চলে আসে অনেক সময়, কিন্তু বলে স্যার এইটা তো সিলেবাসের বাইরে। কে কবে কোথায় কেস করবে, তাহলে সিলেবাসের বাইরে তো অনেক কিছু হয়। তো ওরকম ভাবে হয় না, একটু পড়ো। সিলেবাসের বাইরে কেস কাছারি নিয়ে তুমি যদি 1 মাস সময় কাটাও, তার থেকে তুমি 2-3 পড়ে নাও না একটু নাম্বার থিওরি। আমি যা পড়াবো একদম ইজিলি সবকিছু পড়াবো, আমার ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় না। সেটা না পড়ে নিজে থেকে অনেকে পণ্ডিতি করে, সেই পণ্ডিতিটা করে লাভ নেই। কারণ এত বছর ধরে বুঝতে পারছো, চাকরি বাকরি পাচ্ছ না, তার ফলে কি, একটু আমার কথা সবাই শুনবে, তাহলে দেখবে ভালো হবে, রেজাল্ট খারাপ হবে না, ঠিক আছে। এই হচ্ছে আমার বক্তব্য ছিল তোমাদের। এবং ব্যাচ 7-এ যে নতুন ব্যাচটা শুরু করেছি সেখানে কিন্তু ওল্ড স্টুডেন্টও কিছু আছে, একটা পোর্শনই শেষ হয়েছে। তো ওরাও খুব ভালো রেসপন্স করছে। এবং তোমাদের রেসপন্সটাও আমি দেখবো কিরকম হচ্ছে না হচ্ছে। আমি যখন এমসিকিউ করাবো তখন দেখি কে কি, আমি ধরো একটা এমসিকিউ কোশ্চেন দিলাম, তারপরে আমি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড টাইম দিই, নিয়ে সেখানে ছাত্রছাত্রীদের বলি কে পারবে বলো, তখন মাইক অন করে অ্যান্সার দিয়ে, আর মাইকটা অফ করতে হবে। এবার সবাই যদি একসাথে ধরো যে মাইক অন করে থাকো সবসময়, তাহলে কি হয়, একটা ক্যাওস তৈরি হয়। সেই জন্য চেষ্টা করবে যখন ক্লাস চলবে তখন একটু কোয়াইট মানে শান্ত পরিবেশে থাকার, ঠিক আছে। আর শান্ত পরিবেশে থাকলে মাইক অন করে কোশ্চেনের অ্যান্সার করতে পারো বা আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। আর যদি মনে হয় যে না খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, তাহলে কোশ্চেনটা করে আবার অফ করে দিও, ঠিক আছে। মানে এটাই নর্মালি সবাই করবে, কিন্তু চেষ্টা করো শান্ত পরিবেশে থাকার। না হলে সবাই যদি ওরকম ক্যাওস তৈরি হয় বা সবাই যদি ওরকম পরিবেশে থাকে, হয়তো আওয়াজ হচ্ছে ঘরে বা অন্য কেউ হয়তো চিৎকার চেঁচামেচি করছে, তাহলে কি হয় যে ক্লাসটা হয়তো বিঘ্ন করবে, ঠিক আছে। ক্লাসটা যদি বিঘ্ন করে তাহলে তোমরাই পরে শুনতে পারবে না, রেকর্ডিংটাও ভালো করে শুনতে পারবে না। তো এটা আমার বক্তব্য ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার কাছে তোমরা হয়তো অনেকেই জানো
আমার ব্যাচ 1 থেকে শুরু করে এখন ব্যাচ 7 চলছে। তো সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আমার আছে। আমি মানে আমার অনেক স্টুডেন্ট বলে বলছি না, আমি তোমাদের ক্ষেত্রেই বলছি যে কি সুবিধা হয়। সুবিধা হয়েছে আমার মক টেস্টের একটা ব্যাচ আছে, সেটা আমি কিছুটা কোর্স তোমাদের শেষ হয়ে যাক তারপর তোমাদের অ্যাড করে দেবো। সেই মক টেস্টের ব্যাচে প্রথম থেকে থেকে লাভ নেই, কারণ প্রথম থেকে তোমাদের যেহেতু সিলেবাসটা ওরকমভাবে এগোয়নি বা সিলেবাসটা হয়তো কিছুটা কমপ্লিট হয়নি, তাহলে প্রথম প্রথম হয়তো মক টেস্টে যখন বেশিরভাগ কোশ্চিন পারবে না তখন একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সেই জন্য কিছু দূর সিলেবাসটা শেষ হয়ে যাক তারপর তোমাদেরকে আমি মক টেস্টের ব্যাচে অ্যাড করে দেবো। সেখানে টোটাল 700-800 স্টুডেন্ট আছে। তার ফলে কি হবে, যখন মক টেস্ট নেবো অন্তত 400-500 স্টুডেন্ট সেখানে মক টেস্ট দেয়। মাদ্রাসার আগেও ওরকম হয়েছে। তো তার ফলে কি, তুমি কোন পজিশনে আছো, তুমি কত মার্কস পেয়েছো, হাইয়েস্ট কত গেছে, কজনের পরে তুমি আছো, তাহলে কিন্তু তুমি একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে। কারণ গোটা ওয়েস্ট বেঙ্গলে হয়তো 5,000 10,000 এরকম ম্যাথামেটিক্সের হয়তো এসএসসি দেবে। তো সেখানে তুমি যদি বুঝতে পারো যে 10,000-এর মধ্যে কতজন, 500-600-র মধ্যে তুমি কতজন আছো, বুঝলেই মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। তার ফলে ওখানে যারা খুব ভালো র্যাঙ্ক করবে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা খুব, বা যারা একটু পিছনের দিকে থাকবে তারা আরো চেষ্টা করবে, প্রচেষ্টা করবে না আরো ভালো করার, আরো পরীক্ষা দিবে, আরো প্র্যাকটিস করবে নিজেরা। তো একটা হেলদি কম্পিটিশন আমার ব্যাচে কিন্তু এটা তৈরি হয়ে যায়। এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপ, সেই গ্রুপটাতে আমি তোমাদের মেসেজও চালু করে দেবো অপশন, এবং তার ফলে কি হবে, তোমরা সেখানে নিজেদের যেরকম কোশ্চিন অ্যান্সার আছে, যে কোনো একটা কোশ্চিন হয়তো পারলে না, গ্রুপে দিয়ে দিবে। গ্রুপে দেখবে কেউ না কেউ সেই কোশ্চেনে অ্যান্সার করে দিয়েছে, বা হয়তো অনেকজন অনেক মেথডে করে দিয়েছে। তার ফলে কি তোমাদের সুবিধা হবে, কোনো একটা কোশ্চেন পারলে না সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি তুলে দিয়ে দিলে যে এই কোশ্চেনটা কেউ করে দিন না, বা কেউ করে দাও না। দেখবে অনেকেই এই কোশ্চেনে অ্যান্সার করে দিচ্ছে। যদি ইনকেস কেউ কখনো না পারে, তারপর তো আমি আছি, আমি নিজে করে দেবো বা আমাকে পাঠাবে। তাহলে সবাই আগে নিজেদের মধ্যে কি এই সমস্ত যেই কোশ্চিন আটকাবে বা যেটা সমস্যা হচ্ছে নিজেদের মধ্যে একটা ডিসকাস করবে। ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে ডিসকাস করে না, খুব ভালো হয় সেটা, মানে নিজেদের মতো করে বোঝানোটা খুব ভালো হয়। তো আমি চাই সবসময় ছাত্রছাত্রী নিজেদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন তোমরা তৈরি করো, তাতে তোমাদের কিন্তু খুব লাভ হবে। কম্পিটিশন থাকবে কিন্তু সেটা হেলদি। আমি ওকে এটা দেবো না, আমি ওকে এটা পড়বো না, বা ওটা জানছে আমি সেখানে বিরক্ত হচ্ছি, সেটা না। পরীক্ষার হলে কেউ কাউকে চিনি না, কিন্তু তার আগে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কিন্তু পরীক্ষার হলে ভাই নিজেরটা নিজে, এবং খুব ভালো করে পরীক্ষা দিতে হবে, এবং নিজের মতো করে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তো তো আমরা নেক্সট বুধবার থেকে, আজকে তো সোমবার, বুধবার থেকে আমরা লাইভ ক্লাস করব। তবে একটা দিন আমি, পরের সোমবার দিন আমি ব্যস্ততার কারণে আমি থাকবো না, আউট অফ স্টেশন থাকবো বলে ক্লাস নেবো, সেগুলো আমি সব গ্রুপে জানিয়ে দেবো, আর তার বদলে আমি এক্সট্রা ক্লাস সব নিয়ে নেবো। এবং এইভাবে কিন্তু আমরা একটা একটা করে পোর্শন শেষ করব, এবং তারপরে কিন্তু আমরা সেই পোর্শনটার উপরে কিন্তু মক টেস্ট নেবো। যদি বলো স্যার কি করে মক টেস্ট নেবেন, আমার অ্যাপের মাধ্যমে সব মক টেস্ট হয়ে যায়, সেখানে কিন্তু এবিসিডি অপশন থেকে একদম কম্পিউটারাইজড, ঠিক আছে? এবং তুমি যদি বলো স্যার আপনি যেদিন পরীক্ষা নেবেন সেদিন যদি আমি না থাকি, বা সেদিন যদি আমি পরীক্ষা না দিতে পারি, ওরকম ব্যাপার নয়। আমার একটা উইন্ডো থাকে, উইন্ডো মানে 3 দিন, 4 দিন, 7 দিন, সেই 7 দিনের মধ্যে যে কোনো সময় তুমি পরীক্ষা দিতে পারবে, এই সুবিধাগুলো আছে। বুঝতে পেরেছো? তো রেকর্ডিং 10 মাস, যখনই ক্লাস শেষ হয়ে যাবে, কোর্স শেষ হয়ে যাবে, কোর্স কিন্তু শেষ করার পর লাইফ টাইম প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পিডিএফ নোট থাকবে, যখন ইচ্ছে যতবার খুশি দেখতে পারো। তাহলে আমার যে প্রথম দিকে স্টুডেন্ট যারা আছে, তারা এখনো সব ভিডিওগুলো দেখছে, যেহেতু পরীক্ষা কবে হবে বা অনেক দিন ধরে পরীক্ষা হচ্ছে না বলে তাদের তো ওরকম না যে 1 বছর ভ্যালিডিটি তারপর তুমি দেখতে পাবে না, ওরকম ব্যাপার আমার মধ্যে নেই। তুমি যতদিন খুশি দেখতে পারবে, যতদিন ইচ্ছে সেই সমস্ত নিয়ে কালচার করতে পারবে। এবং তারপর আমি কি করি, কিছুদিন পর আমি আরো থিওরি ক্লাস দিই, যেটা আমি বিএসসি স্টুডেন্টদের পড়াই, সেখানে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসও থাকে, এবং ওদেরকে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসগুলো দিই, ওরা ওগুলোও দেখে পাশাপাশি যদি সময় পায়। দেখো তোমাদের ওটা ইচ্ছে পার্সোনালি, তোমরা যদি মনে করো না স্যার আমার হাতে অত সময় নেই, আমরা শুধুমাত্র আপনি এসএসসি যে বা পিএসসি যে সিলেবাসটা সেটাই ফলো করবো, সেটাই করতে পারো। আর অনেকের মনে হয় না স্যার আরটু শিখবো, স্যার আরো ভালো লাগছে। শেখা কি মানে এমন একটা জিনিস হচ্ছে ম্যাথমেটিক্স, সেটা ভালো না লাগলে না পড়তে ইচ্ছে করে না। ছোটবেলা থেকে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অনেক স্টুডেন্টের কি বলতো 11-12 অব্দি খুব ভালো লাগে, কেন বলতো, ওখানে ক্যালকুলেশন করে, পারে অঙ্ক, কিছু সূত্র দিয়ে অঙ্ক করে। কিন্তু তারপর যখনই গ্র্যাজুয়েশনে ভর্তি হয় না, 80% ছাত্রছাত্রীর একটা অনীহা তৈরি হয়ে যায়। তোমরা কিন্তু তার 20%-এর মধ্যে পড়ছো, যারা এসএসসি বা ম্যাথ নিয়ে যারা ভবিষ্যৎ দেখছো। তো এই 80% কি করে বুঝতে পারে না। কি কারণে বুঝতে পারে না? যেই কলেজে পড়ে সেই কলেজের শিক্ষকরা এমন ভাবে পড়ায় যেখানে তাদের ইন্টারেস্ট পায় না, বা যেই প্রাইভেট টিউশনে পড়ে সেই প্রাইভেট টিউশনে নোট বেস পড়াচ্ছে, কিছু হয়তো কোশ্চেন জিজ্ঞেস করলে তাদের গালাগালি করছে, ছাত্রছাত্রীদের ভয় পাওয়াচ্ছে। তো এই সমস্ত কারণে কি ম্যাথমেটিক্স তারা বুঝতেই পারছে না। এবং না বুঝলে, কোনো জিনিস যদি আমরা না বুঝি, তাহলে কি ভালোবাসা তার প্রতি হয়? কোনোদিন হয় না। আজকে যদি আমি একটা তামিল ল্যাঙ্গুয়েজে সিনেমা দেখি, সিনেমাটা আমি ভালো লাগতেই পারে, কিন্তু সেটা যদি হিন্দি ডাব করে না দেখি বা যদি সাবটাইটেল না লাগে, তাহলে কি আমি তামিল ভাষা থেকে বুঝতে পারবো? এটা ভালো সিনেমাই বুঝতে পারবো না, ভালোই লাগবে না, কারণ আমি তো ভাষাটাই বুঝিনি। ভাষাটা বুঝবো, সেটা বোঝার পরই তো। কাউকে যদি আমি না বুঝি, তাহলে কি আমার তাকে ভালো লাগবে? কোনোদিন লাগতে পারে না। কোনো সাবজেক্টও ওরকমই, যে কোনো একটা সাবজেক্ট তুমি বুঝতেই পারছো না, তাহলে তোমার ভালো লাগবে কি করে? আমি তোমাকে জোর করে যতই পড়তে বলি, সেটা নিয়ে সম্ভব না। এবং এই ভালো লাগাটা আমি তৈরি করে দেবো, সেটা আমার দৃঢ় বিশ্বাস। আমার যদি ক্লাস করো, আমি যেভাবে পড়াই,
আমি যেরকম ভাবে ডিটেলসে বা যেরকম বেসিক জায়গা থেকে শুরু করি, ছোট 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 জায়গা যেখানে যেখানে ছাত্রছাত্রীদের মনে হয় যে কনসেপ্টের অভাব বা যেখানে যেখানে ছাত্রছাত্রীদের সমস্যা, সেই জায়গাগুলো আমি এমন ভাবে ধরিয়ে দিব, দেখবে ভালোবাসা আস্তে আস্তে ম্যাথমেটিক্সের প্রতি হবে। এবং আমার প্রিভিয়াস যারা ছাত্রছাত্রী যারা বেরিয়ে গেছে তারা অনেকেই বলছে, স্যার আমরা নেট সেট ক্লিয়ার করে দিয়েছি এখন, আপনি যেভাবে পড়িয়েছেন এত ভালো ভালো লেগেছে, আমি নেট সেটের জন্য পড়াইনি, কিন্তু স্যার এত ভালো লেগেছে যে আমাদের ম্যাথমেটিক্স এত পড়তে ইচ্ছা করছে, আমাদের এখন ম্যাথমেটিক্স নিয়ে কেউ কেউ পিএইচডি তে ঢুকে গেছে, বলছে স্যার এসএসসি আর দেবোই না, পিএইচডি করবো স্যার, কলেজে ঢুকবো। এরকম জায়গাতে যখন তারা কথাবার্তা বলে খুব ভালো লাগে, যে হ্যাঁ তার মানে আমার পড়ানো ভালো লেগে তারা হয়তো এই জায়গাতে যাচ্ছে, তারা হয়তো আরো বড় স্বপ্ন দেখছে। তো এটা কি আমার খুব ভালো লাগার জায়গা যে আমি কিছু হয়তো ছাত্রছাত্রীকে মোটিভেট করতে পেরেছি। কারণ আমার ক্লাসগুলো করে দেখবো আমি খুব বেসিক জায়গা থেকে পড়াই। কেন বেসিক জায়গা থেকে পড়াই? কারণ ওপর ওপর ওই 3-4 মাসের সিলেবাস শেষ করে দেবো, সেটা ব্যবসা করা হয়। সেই ব্যবসাতে দেখো তুমি বলতে পারো যে স্যার আপনিও তো টাকা নিচ্ছেন, অবশ্যই টাকা নিচ্ছি, সেটা আমাকে করতেই হবে, কিছু করার নেই। কিন্তু যদি তুমি বলো যে আমি 3-4 মাসে, বা আমি দেখবে কোনো সময় ফুল টাকা নিই না, যে ফুল কোর্সের টাকা ওরকম ব্যাপার না, তুমি আস্তে আস্তে মান্থলি ইনস্টলমেন্টে দাও, প্রত্যেক মাসে মাসে টাকা নিই কেন? কারণ ছাত্রছাত্রীদের উপর বার্ডেন দেওয়াটা এতটা উচিত না। অনেক টিচাররা আছে, অনেক কোচিং সেন্টার আছে একবারে 5,000 10,000 টাকা নিয়ে নিচ্ছে এসএসসির জন্য। তো তার ফলে কি হচ্ছে যে না, ওরকম ভাবে ঠিক না, প্রত্যেক মাসে মাসে ছাত্রছাত্রী অল্প অল্প করে, ঠিক আছে, লাস্টে হয়ে যাবে এরকম। তো যাই হোক, তো এই সমস্ত জিনিসপত্র আমার বলার ছিল। এবার তোমরা যদি কিছু বলো তাহলে আমি তোমাদের মাইকটা অন করার সুযোগ দিচ্ছি, এবং তোমরা যা কোশ্চিন আছে বা যেটা জানতে চাও সেটা বলতে পারো, ঠিক আছে? আমি সবকিছুরই অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তার আগে একটু 1 মিনিট আমি, হ্যাঁ, হ্যাঁ, হুম, কারো কিছু কোশ্চেন থাকলে কোশ্চেন, আর জুম অ্যাপে না নিজেদের নামটা দিয়ে দিবে, হ্যাঁ। এই যে যেমন ওয়ান প্লাস একটা মোবাইল আছে, এগুলো না দিয়ে নিজের নাম, তাহলে কি আমার ইন্টারেকশন, ঠিক আছে? কিছু বললে, কেউ যদি কিছু বলো তাহলে আনমিউট করে বলো, আমি অ্যান্সার দিয়ে দেবো। হ্যালো স্যার। হুম, বলো সৌরভ। আমি কিন্তু হ্যাঁ তুমি স্যার। বলছি, হ্যাঁ, আমি তুমি বলছি হ্যাঁ না, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওটাই কমফোর্টেবল। হুম, হুম, আমি অলরেডি আপনার ওই রিয়েল অ্যানালাইসিসের 3টা ক্লাস দেখেছি তো। হুম, আপনার আপনি যে কথাগুলো তখন বললেন সেগুলো মনে হলো খুব কম, কারণ ক্লাসটা আরো বেশি বেটার আর কি। আপনি যেটা বললেন যে একবারে খুব বেসিক জায়গা থেকে আপনি বলেছেন, খুব ভালো লেগেছে। কিন্তু আমার এখানে একটা ছোট্ট কোশ্চেন যে ক্লাস নোট যেগুলো আছে, আর আপনি যেটা বললেন যে ক্লাসের শেষে পিডিএফ দিই, বা হুম, হোল ক্লাসটা, হুম, হোল সিরিজটা হয়ে যাওয়ার পরে যে পিডিএফটা দেন, হুম, মানে যেগুলো ক্লাস করতে করতে আমি যখন লিখছি সেটা তো আরো বেশি ভালো হচ্ছে, করতে করতে নিজেও লিখে হুম, যাচ্ছি। হুম, হুম, তো হুম, হুম। ওটাই নোট হিসেবে আপনি দেন নাকি আলাদা দেন? না, ওটাই দিই, ওটাই দিই, জাস্ট ক্লাস নোটটাই, এক্সট্রা কিছু না, ক্লাস নোটটাই, ওটাই যেটা আমি পড়ালাম সেই নোটটাই আমি ওটাই পিডিএফ করে ওটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে, ঠিক একদম আছে স্যার। পুরো ক্লাস না, প্রত্যেকটা নোটের মধ্যে ওরকম থাকবে, লেকচার 1 লেকচার 2 লেকচার 3 করে একদম ওরকম ভাবেই থাকবে। ধরো 10টা লেকচার নিয়েছি কোনো একটা পোর্শনে, 10টা লেকচার 1 থেকে লেকচার 10 পরপর থাকবে, মানে একসাথে কম্প্যাক্ট কম্বাইন থাকবে, যে একটাই তোমার ফাইল থাকবে, সেই ফাইল তুমি অন করলে, ধরো আমি লিনিয়ার অ্যালজেব্রা পড়লাম, লিনিয়ার অ্যালজেব্রার লেখা থাকবে লেকচার 1, তারপরে হয়তো 6টা পেজ বা 5টা পেজ হয়তো লেকচার 1 শেষ হয়েছে, তারপর লেকচার 2, এরকম প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক্যালি থাকবে, ঠিক আছে? ওকে ওকে স্যার। আচ্ছা, পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করো? আমি গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? আমি গ্রুপে দিয়ে ঠিক দেবো, আছে গ্রুপের হ্যাঁ। পিডিএফ, যেমন তাস্কেরা কোশ্চেন করেছে, পিডিএফটা আমি গ্রুপের ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশনে অটোমেটিক্যালি সবসময় থাকবে। এবং গুগল ড্রাইভ, মানে কি বলতো, অনেক সময় কি হয়েছে, পিডিএফটা দিলাম, কিছুদিন পর হয়তো মোবাইল হারিয়ে গেল বা মোবাইল থেকে ডিলিট হয়ে গেল, যেটা হয় ছাত্রছাত্রীদের বেশি সমস্যা হয়, বা মোবাইল চেঞ্জ করলে তখন স্যার পিডিএফ নেই, আবার দিন। তো এই বারবার করে দেওয়ার থেকে আমার মনে হয় যে আমি গুগল ড্রাইভে লিঙ্কটা শেয়ার করে দিই গ্রুপের ডেসক্রিপশনে, সেই ডেসক্রিপশনে প্রত্যেকটা ব্যাচে এটা করি। এবং একটা একটা করে পোর্শন শেষ হবে, একটা একটা করে গুগল ড্রাইভের ওই লিঙ্কের বা ফোল্ডারের মধ্যে একটা একটা করে পোর্শন অ্যাড হবে, রিয়াল অ্যানালিসিস অ্যাড হবে, তারপরে ধরো কোনো পোর্শন শুরু করলাম, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা অ্যাড হয়ে গেল, লিনিয়ার অ্যাড হয়ে গেল, এইভাবে 10-12টা পোর্শন থাকবে, একদম লাইফ টাইম, যখন খুশি তুমি দেখতে পাবে, যখন খুশি তুমি ডাউনলোড করতে পারবে, তোমার ইচ্ছে। প্রিন্ট আউট করলে প্রিন্ট আউট করে নাও, যেটা খুশি, ঠিক আছে? ওকে। একজন কোশ্চেন করেছে, স্যার মাদ্রাসার 11-12-এর কাট অফ কত? আমি বলতে পারবো না মাদ্রাসা 11-12, কারণ আমার ব্যাচ থেকে 11-12 খুব কমজনই 11-12 দিয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, আমার ব্যাচে, মানে আমার ব্যাচ বলে না, গোটা ওয়েস্ট বেঙ্গলে 11-12 কারা দিয়েছে, 9-10-এর সিট ছিল মাদ্রাসাতে 111টা, আর ওয়েস্ট 11-12 ছিল 11-12টা খুব সম্ভবত, মানে উর্দু মিডিয়ামের একটা। তো 111 আর 12 কে দেবে এত রিস্ক নিয়ে? খুব কম জনই আছে, যারা একটু পাগল টাইপের আমাদের মতো, তারাই দেবে। তো এরকম ভাবে, বা যারা চাকরি করছে তারা দেবে, বা যারা হয়তো যে প্রাইমারি চাকরি করছে,
নাইন টেনে দিতে চায় না, একটু ইলেভেন টুয়েলভে দিতে চায়। তো এরকম স্টুডেন্ট আমার ব্যাচ থেকে ইলেভেন টুয়েলভে কেউ পাইনি, আমার জানা নেই, খুব কম, যদি 17 জনকে টোটাল দেখেছে গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি এখনো কারোর খোঁজ পাইনি। তবে তুমি যদি জানো তাহলে আমাকে বলবে যে কেউ কত পেয়েছে, তাহলে আমি একটা আইডিয়া দিতে পারবো। তবে মনে হয় ওরকমই, ধরো 50-55, যেহেতু সিট কম তো একটু বেশি যাবে এখানে আশা করা যায়। এবার আমি বলতে পারবো না ঠিক, কারণ এখন আমি হয়তো ওদের বলেছিলাম 9-10-এ 55 যাবে কাট হবে, এবার আমাকেই বলছে স্যার আপনি তো 55 বলেছিলেন, 45-এ পেয়ে গেলাম। খুবই ভালো। ওরকম তো সবকিছু আন্দাজে বলা যায় না, কে কিরকম পরীক্ষা দিবে গোটা ওয়েস্ট বেঙ্গলে সেটা আমি কি করে বুঝবো বলো, তবে একটা আইডিয়া হ্যাঁ দিয়ে স্যার। দিয়েছি। ওটাই, হ্যাঁ ঠিক স্যার, আছে। এই প্রসঙ্গে একটা কথা বলি। আমার এক ফ্রেন্ড, ও ক্লিয়ার করেছে 11-12-এ। আচ্ছা, তো ওর 46 কারেক্ট হয়েছিল, মানে আচ্ছা, অ্যান্সার, ওরা যে অ্যান্সার কি দিয়েছিল তার সাপেক্ষে। আচ্ছা, 46 তাহলে অনেক কমই গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 11-12 না 9-10? 11-9-10 কিন্তু 45 না অব্দি পেয়েছে। না না, 11-12-এ। 11-12-এ 46 মানে অ্যান্সার কি মিলিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 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 বাড়ি কোথায় ওনার? বাঁকুড়াতে। বাঁকুড়া, আচ্ছা, তোমারও বাঁকুড়ায়। বাঁকুড়ার আমার অনেক হ্যাঁ। ছাত্রছাত্রী বাঁকুড়া আছে, পূর্ব মেদিনীপুর। আরেকটা যেটা বলার সেটা হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী আমার কাছে আছে, একদম কোচবিহার থেকে শুরু করে। এই ব্যাচে কেউ কোচবিহারে আছো? কোচবিহারের কেউ আছো এই ব্যাচে? ঢুকেছে কোচবিহারের আছে, আমাকে আমি যখন ডিস্ট্রিক্ট পাঠাই আমি দেখেছি। যাই হোক, এখন লাইভ ক্লাস হয়তো করছে না বা হয়তো অ্যান্সার দিতে পারছে না। কোচবিহার থেকে শুরু করে একদম পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, কোচবিহারের। তারা আলিপুরদুয়ার থেকে আছে। আলিপুরদুয়ার, কোচবিহারেরও আছে আলিপুরদুয়ার। আর উত্তর কোচবিহার থেকে কোচবিহার থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই তো আলিপুরদুয়ার ডুয়ার্সে আছে। তারপরে রায়গঞ্জ মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের আছে। মুর্শিদাবাদ তো প্রচুর আছে, আমার নিজের ডিস্ট্রিক্ট মালদা, সেখান থেকে তো আমার অনেক স্টুডেন্ট আছে। পূর্ব মেদিনীপুর আছে, আমি দেখেছি। কাঁথি থেকে দু একজন আছে, দু তিনজন। পশ্চিম মেদিনীপুরেও আছে। তারপরে বাঁকুড়াতে তুমি বললে, নদিয়া থেকেও আছে, সমস্ত হাওড়া থেকেও আছে, আমতা থেকে আছে হাওড়ার। তো এরকম সমস্ত ডিস্ট্রিক্ট থেকে যেহেতু তোমরা আছো, তার ফলে কি হবে, মোটামুটি একটা ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি বুঝতে পারবে যে কে কিরকম, কোথা থেকে কে কিরকম পাচ্ছে, এবং সমস্ত ইনফরমেশন আমার ব্যাস থেকে চলে আসে। কে কত, এই যে ধরো আজকে আমি বললাম 11-12, কেউ একজন বললো হ্যাঁ স্যার 11-12 এই যে পেয়েছে। সমস্ত ইনফরমেশন, কবে কি বেরোবে, কবে ফর্ম, কোথায় কি, সব কিছু সুবিধা আছে। কারণ এত জায়গায় বা এত ডিস্ট্রিক্টের স্টুডেন্টের সব কিছু ইনফরমেশন পাওয়া যায়। কোনো অ্যাড বেরোলো কোনো জায়গায়, আমি বিএসসি এমএসসি ছাড়াও ধরো অনেক সময় থাকে না যে কোনো হয়তো কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাড বেরোলো, ঠিক আমি দিয়ে দেবো গ্রুপে, সেগুলো পরীক্ষা দিবে। তো এই সমস্ত জিনিসগুলো যাই হোক হবেই, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। তো আর কোনো কোশ্চিন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো নির্ভয়ে। দেখো একটা কথা আমি বলে রাখি, আমার না ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারাকশন করতে খুব ভালো লাগে। আমি জানি না কেন, এটা আমার স্বভাব বলতে পারো, খারাপ ভালো যেই বলো, আমার খুব ভালো লাগে ছাত্রছাত্রীদের ইন্টারাকশন, এবং ছাত্রছাত্রীদের সম্মান করি। এবার বলতে পারো "স্যার, ছাত্রছাত্রী আপনি সম্মান করি?" ইয়েস, প্রত্যেক মানুষকে সম্মান করা উচিত। আমার থেকে সে বড় হোক তার মানেই তাকে সম্মান করবে সেটা না। যে অনেস্ট, যে সৎ, যে ভালো, যে আমাকে রেসপেক্ট করবে তাকে আমি রেসপেক্ট করি। সেটা আমার থেকে ছোট হোক, আমার থেকে বড় হোক, আমার নিজের ছেলে মেয়ে হোক, তাকেও আমি সম্মান করি। তার প্রায়োরিটি বা তার প্রাইভেসি সবসময় দরকার। সেই জন্য ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারাকশন করা, হ্যাঁ অনেক সময় কি হয়, আমি একটু ব্যস্ত থাকি বলে অনেকের হয়তো কল ধরতে পারি না, সেটা আমি অনেক সময় ছাত্রছাত্রী বলি যে আমার অনেক সময় এত কল আছে। বা এই কিছুদিন আমি যেহেতু বিএসএনএল ইউজ করি, আমার বিএসএনএল এ জানি না এই 31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি থেকে শুরু করে একটাও কল ঢুকছে না। আমার ফ্যামিলির লোকজন, আমার মানে মা বাবাও বিরক্ত হয়ে গেছে, তোকে ফোন করে পাওয়া যায় না, আমার যদি একটাই নাম্বার। তো বিএসএনএল আমি ছোটবেলা থেকে, সেই বিএসএনএল 20 বছর ধরে চলছে, চেঞ্জও করতে পারি না, একটা ভালোবাসা আছে বিএসএনএল এর প্রতি। অনেকেই বলেছে জিও টিও নিয়ে নিতে, কিন্তু খারাপ লাগে। তো আরেকটা সিম ভাবছি নেবো। এই খুব ডিস্টার্বেন্স 3-4 দিন আমাকে অনেকেই ফোনে পাইনি, আমাকে মেসেজ করেছে স্যার ফোনে পাচ্ছি না। ফোনে কথা বললে কি হয়, অনেক সময় সুবিধা হয়। তো যাই হোক, কেউ যদি কোনোদিন ফোনে না পাও আমাকে হোয়াটসঅ্যাপে কল করবে। আমি যদি কোনোদিন কেটে দিই ভাববে আমি ক্লাস করছি, বা যেহেতু আমার সকাল থেকে পড়ানো থাকে তো আমি ক্লাসেই থাকি। তবুও আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে রেসপন্স করো। তোমরা দেখবে নিজেরাই যখনই তোমরা কোনো কিছু বলেছো, আমি চেষ্টা করেছি যে উইদিন 1 ঘন্টা, আধ ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে রেসপন্স করতে। আর যদি কোনো সমস্যা থেকে মানে পড়াশোনা রিলেটেড, সেগুলোও আমাকে পাঠাবে, কোনো অসুবিধা নেই। আমি যে কোনো জিনিসে মানে চেষ্টা করব ইয়ে করতে। এবং আমি ওরকম টিচার না যে ছাত্রছাত্রী কোশ্চিন করছে বা ছাত্রছাত্রী কোনো কিছু বলছে আমি বিরক্ত হচ্ছি, সেটা না। আমি সব সময় সমস্ত হুম, হ্যালো স্যার। ছাত্রছাত্রীকে যে কোনো উপায়ে এন্টারটেন করবো, ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছেন 9-10 কাট অফ কত বললেন? কিসের কাটাবো? মাদ্রাসা 9-10। 9-10-এ হচ্ছে 45। মানে দেখো এটা নিয়ে একটা ছাত্রী আমার আছে, যাই হোক এগুলো বলেও দিচ্ছি, আমার দেখো আমার লুকানোর কোনো ব্যাপার নেই। সে আমাকে বলেছিল স্যার আমি 44 পেয়েছি। তো আমার মনে হয় কি 9-10-এ কিছু কিছু অ্যান্সার আছে না যেগুলো দেখবে সবাই ঠিক হয়েছে, তো ও মনে হয় ওগুলো বাদ দিয়ে বলেছে খুব সম্ভবত, কারণ হ্যাঁ, ফর্টি তাই ফোরে হবে। আমি হ্যাঁ, বলছি আমার হ্যাঁ। আমার 47.5 হয়েছে। ও তুমি পেয়েছো মাদ্রাসাতে, বাহ। না ফর্টি না, সেভেন হয়নি 47.5, মানে হয়নি। 47.5 47.5 হয়নি? ফাইভ হয়নি। না, কিন্তু আমি আমার লাস্ট শুনেছি 48.5। কিন্তু আমার কাছে 45-46 আছে। আমার আমার তো কাছে হয়নি কিন্তু, 47.5। তুমি তাহলে একটু দেখো, কিন্তু আমার কাছে কিন্তু 45 ছেলে আছে, 46 অব্দি আছে।
খুব সম্ভবত, মানে আমি আমি ভুলও হতে পারি, আমি যেহেতু আমার কাছে অনেকজন পেয়েছে তো আমি ভুলও হতে পারি, কিন্তু মনে হয় আমার। হ্যাঁ, এবার দেখো অনেক সময় অনেকে নাম্বার আমাকেও আমাকেও হয়তো লুকিয়ে যেতে পারে, সেটা আমি তার জানি মানে না। ওই যেগুলোতে ওয়াল নাম্বার দিয়েছে ওগুলো হয়তো যোগ করেন, এরকম হ্যাঁ হতে হ্যাঁ, পারে। হয়তো যোগ করেনি ওটাই, যে যেটা অল নাম্বার হ্যাঁ সেটাই হতে হ্যাঁ, পারে। ওগুলো যোগ করলে মোটামুটি আমার মনে হয় 48ই হবে। হ্যাঁ ওরকমই হবে, মানে তোমার তাহলে 0.5-এর জন্য, হ্যাঁ মানে কি বলবো হ্যাঁ, দেখো, 0.5 মানে ভাগ্য একটা, আমি খুব ভাগ্যকে বিশ্বাস করি, বুঝতে পেরেছো? মানে আহ, কিছু একটা না, ভাগ্য আমার দুটো থাকে। ভুল হয়েছে স্যার। হ্যাঁ মানে এরকম আমার একটা কোশ্চেন যদি তুমি ঠিক করে দিতে, তাহলেই হয়তো তুমি হ্যাঁ আজকে হ্যাঁ, দুটো ভুল ইন্টারভিউতে হয়েছে। যেতে পারতে। তো যাই হোক, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই, পিছনে ফিরে লাভ নেই। যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, একটুর জন্য পাওনি মানে তুমি পিএসসি বা এসএসসি নিশ্চয়ই পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, ঠিক আছে? তো ওরকমই কাট অফ গেছে। ঠিক ওকে। আছে। আচ্ছা, ঠিক একজন আছে। শিবু মেসেজ করেছে, শিবু শীত, যে বলছিলাম স্যার আমার ক্লাস 11-12-এর জিনিসগুলো ভুলে গেছি, কি করে ভালো 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 লাগবে? আমি পড়ালেই ভালো লাগবে, চিন্তা নেই, সব মনে চলে আসবে। ভুলে গেছো তো কি হয়েছে, তা নতুন করে আবার শিখবে। অনেক সময় আছে জীবনে, তো অনেক সময় আমরা নষ্ট করি, একটু একটা বছর দাও আমাকে, 10টা মাস দাও, দেখো তারপরে আমি যদি কিছু পরিবর্তন আনতে পারি কিনা। ঠিক আছে, এবং নিশ্চয়ই পরিবর্তন আনবো, চিন্তার কিছু নেই। একটু সময় দিতে হবে। এবার যদি বলো স্যার আমি টিউশন পড়াচ্ছি, প্রচুর সময় আমার ওখানে লেগে যাচ্ছে, এগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে। বা যারা ধরো হাউস ওয়াইফ, যাদের ধরো বেবিও হয়ে গেছে, অনেকেই আছে আমার মানে ফিমেল স্টুডেন্ট যাদের বেবি আছে 2-3 বছর, তাদের ক্ষেত্রে একটু সময়টা ওখানেই চলে যাবে। এবার আমি বলতে পারবো না যে না বেবিকে সময় দিও না, সেটা তো বলা আমার অনুচিত। তবে চেষ্টা করো যে একটু, কি বলবো, যে বেবি যখন ঘুমিয়ে যাবে তখন তো নিজেকেও ঘুমাতে হবে, কিন্তু একটু কম ঘুমিয়ে একটু, যাতে এই 10টা মাস, তাহলে কি সারা জীবন, মানে প্রত্যেক হাউসওয়াইফ হয়ে তো সারা জীবনে থেকে লাভ নেই। আমি নিজে অপছন্দ করি খুব, মানে আমি মনে করি যে হাজবেন্ড চাকরি করুক, হাজবেন্ড চাকরি নাই করুক, সেটাতে আমার দেখার দরকার নেই। কিন্তু আমি অ্যাজ এ হিউম্যান হিসেবে আমার একটা কি রেসপন্সিবিলিটি আছে, যে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো, বা আমি আমার নিজের দিকটা দেখবো। আমি অন্যের কাছ থেকে 5 টাকা 10 টাকা নেবো, অবশ্যই নেবো, সেটা আমি আমার ভালোবেসে কেউ দিচ্ছে আমি নেবো, কিন্তু আমার নিজের একটা টাকা থাকবে, আমার নিজের একটা অবলম্বন থাকবে, যাতে অন্তত কারোর উপর নির্ভর না করতে হয়, সেটা অবশ্যই হওয়া উচিত। এবং প্রচুর ফিমেল স্টুডেন্ট আছে আমার কাছে পড়ে, এবং অনেকেই আছে যারা মাদ্রাসা লাগিয়েছে, মানে আমার খুব ভালো লাগে। এবং অনেকেই আছে, মানে বিশ্বাস করবে না, যে এরকমও 2-1 জন স্টুডেন্ট আছে, আমি বলছি আজকে, যে যাদের হাজবেন্ড পড়তে দেয় না, তো আমাকে মাঝে মধ্যে ফোন করে লুকিয়ে লুকিয়ে, স্যার আমি আপনার কাছে ব্যাচে ভর্তি হবো, আমার হাজবেন্ড স্যার জানলে আমাকে পড়তে দেবে না, বাবার কাছ থেকে টাকা নিয়ে পড়ছি, এরকম বইপত্র বাবার বাড়িতে গিয়ে পড়ছি। তো এরকম অনেক ছাত্রছাত্রী, যেমন বিশ্বাস করে একটা ছাত্রী লাগিয়ে দিয়েছে এবার, মানে আমার এত ভালো লেগেছে মুর্শিদাবাদের। তো ও আমাকে ফোন করেই মানে এত উচ্ছ্বসিত, যে স্যার আমি লাগিনি। আমি বললাম, আমার হাজবেন্ড কি বলছে? বলছে হাজবেন্ড খুব খুশি। আমি বললাম, এখন খুশি? আর এতদিন তোমাকে পড়তে আনি? বলছে স্যার এখন খুশি, বলছে চাকরি করতে হবে। আমি বললাম, বাহ। তো এই জিনিস বুঝতে পারছি, পরিস্থিতি এমন একটা জিনিস, যে মানুষ যেটা ভালোবাসছে না সেটা আবার ভালোবাসতে লেগে যায়। তো সবকিছু আপেক্ষিক, আমি মনে করি যে এই যে খারাপ ভালো না, এগুলো খুব আপেক্ষিক। যে তোমার কোনো একটা জিনিস ভালো লাগছে না, তুমি বিশ্বাস করো কিছুদিন সময় দাও, দেখবে ওটাই সব থেকে বেশি ভালো লাগছে। এটা হয়, ঠিক আছে? আচ্ছা, কোন কোন টপিক শেষ হয়ে গেছে আমি পরে জয়েন করছি। আমি রেকর্ডিং এ সবকিছু বলে দিয়েছি, রেকর্ডিংটা আমার আছে। আমার একটাই টপিক শেষ হয়েছে, চিন্তার কিছু নেই, ওটা অ্যানালিসিস, ওটা আমি আবার পড়িয়ে দেবো, ঠিক আছে? ওটা চিন্তার কিছু নেই। এখন অ্যানালিসিস এমন একটা পোর্শন, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম ওদের ব্যাচ 7টা আমি কিছুদিন আগেই শুরু করেছি, অক্টোবর নভেম্বর থেকে। মাঝখানে আমি 1 মাস পড়াইনি আবার আমার নিজের একটু কাজের জন্য, সেই জন্য খুব একটা পোর্শন শেষ হয়নি। সেই জন্য আমি ভেবেছি নতুন ব্যাচ না শুরু করে ওখানেই তোমাদের টেনে দেবো। একই ব্যাপার আবার কিছু জনের জন্য আবার নতুন ব্যাচ করে, একদম ঠিক আছে। তো একটাই পোর্শন শেষ হয়েছে, ওটা আমি দিয়েও দিচ্ছি, ওটা দেখতে থাকো। আর যদি কোনো সমস্যা আমাকে বলো, সবাই মিলে আমি করিয়ে দিবো। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, নেক্সট ডে কোন টপিক পড়াবেন? নেক্সট ডে হচ্ছে আমি ঠিক করেছি, অ্যানালিসিস যেহেতু আমি করিয়ে দিয়েছি, আমি একটু ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস, ওটাও অ্যানালিসিসের জিনিস, ওটা দিয়ে একটু শুরু করবো। ওটা খুব সুন্দর জিনিস এবং ভালো জিনিস। তারপর আমরা একটা একটা, মানে ওটা নিয়ে টেনশন নেই যে স্যার আমার এই পোর্শনটা উইক আছে, আপনি ওটা আগে করান। দেখো এগুলো যদি প্রত্যেকের কথায় আমাকে বলো, তাহলে কি হয় যে এক একজন এক একটা পোর্শন উইক, সেটা যদি আগে করাতে বলো, তাহলে আমি নিজেকে কিছু করাতে পারবো না। আমি তোমাদের কাছে 9-10 মাস টাইম চেয়েছি। সেই 9-10 মাস কেন টাইম চেয়েছি দেখো, আমি অন্যান্য স্যারের মতো 3-4 মাসে করানোর ওরকম না, যে উপর দিয়ে করিয়ে দিলাম, নিয়ে বললাম সিলেবাস শেষ, নাও এবার তোমরা। চাকরি বাকরি পেলে না, মনে মনে একটা কি সান্ত্বনা যে আমার সিলেবাস শেষ। সিলেবাস শেষ করাটা সান্ত্বনার জিনিস না, জিনিস হচ্ছে রিভিশন দিতে হবে, প্রচন্ড হারে রিভিশন দিতে হবে। যেটা শেষ হয়েছে সেটাকে বারবার করে রিভিশন দাও। আমার সব শেষ, অথচ আমি কিছুই জানি না, আমি পরীক্ষায় পেলাম না, তাহলে ওই শেষ করে লাভ নেই, ওই শেষের কোনো শেষ নেই। আমি যেভাবে পড়াই, আমি শেষ সবকিছু করব, ভালোভাবে শেষ করব। আমি যাতে সেখান থেকে পারি সেটাকে বলবো আমার শেষ করা। আমি একটা জিনিস করে গেলাম আর 20টা অঙ্ক করে গেলাম, আর একটা বই থেকে 50টা অঙ্ক করে গেলাম, আর সেই 50টার বাইরে 51 নম্বর অঙ্ক আসলো আর আমি পারলাম না, বললাম স্যার কমন পাইনি, ওই জিনিস আমার কাছে চলে না। কারণ কমন পাওয়ার থিওরিতে আমি বিশ্বাসী না।
আমি না নিজে নোটপত্র থেকে পড়েছি, না আমি আমার ছাত্রছাত্রীকে নোটপত্র থেকে পড়াতে বিশ্বাসী। বই পড়ো, সবসময় বই পড়ো, বই থেকে শেখা যায়। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস জিস্ট করে পড়তে হয়। তার জন্য কি আমার একটা নোট থাকে, সেখানে কি বারবার করে রিভিশনটা দিতে পারবে, বা বারবার করে একই জিনিস বই থেকে ঘাটবে, সময় লাগবে। লাস্টের দিকে যখন রিভিশন দিতে হয়, পিডিএফ নোটটা দেখবে, একবার করে জাস্ট রিভিশন দিবে, দেখবে হয়ে গেছে। তো এই জানানে একটা নোট থাকলে সুবিধে, সিস্টেমেটিক। আর এমনি কিন্তু তোমাদেরকে বই ফলো করতে হবে, ঠিক আছে? আর আমি আমার মতো করে একটু করাতে দাও, তাহলে কি হবে যে প্রত্যেকের নিজের ইন্ডিভিজুয়াল তো একটা পছন্দ অপছন্দ আছে, কিন্তু সবার পছন্দ অপছন্দ শুনতে গেলে তখন কি বলতো একটা ঝামেলার সৃষ্টি হবে। সেটা আমি নিজের মতো করে করাবো, ঠিক আছে? ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস পিএসসি তে কোশ্চেন আসে, পিএসসি তে কোশ্চেন আসে, আমি দেখেছি। তোমরা যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা বলছি, পিএসসি তে অ্যাকচুয়ালি কলেজের কোশ্চেন, পলিটেকনিক কলেজ আর এমডি কলেজ আর অ্যাসিস্ট্যান্ট মাস্টার, যেটা স্কুলের সিলেবাস একই। এবং পিএসসি তে বিশ্বাস করো মানে এরকম যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসে। আমি খুব অল্পই মানে 3-4টে ক্লাস নেব, এবং তার ফলে কি হবে, অনেক সময় টু ভেরিয়েবল কোশ্চেন চলে আসে পিএসসি তে, ঠিক আছে? আর যদি ধর, আর সবসময় তো পিএসসিটাই আলটিমেট না আমাদের, পিএসসিটার পর তো আমাদের এসএসসি হবে, সেই এসএসসিটাও তো আমাদের দিতে হবে। তো সেই কারণে আমরা সবকিছু নিয়ে পড়বো, এবং আমাদের কনসেপ্ট যাতে 100% একদম ক্লিয়ার হয়ে যায়, এবং সেখান থেকে কিন্তু আমরা প্র্যাকটিসটা প্রচুর করবো, ঠিক আছে? চিন্তা নেই, আমি যেভাবে পড়ানো শুরু করবো, বা আমার কিছু ক্লাস ইউটিউবে থাকলেও তোমরা আশা করি অনেকে বুঝতে পারবে। পিএসসির ইন্টারভিউটা খুব হার্ড হয়, ইয়েস, পিএসসির ইন্টারভিউটা খুব হার্ড হয়। পিএসসির ইন্টারভিউটা ওরা 25 থেকে 30 মিনিট। আমি নিজে অনেকবার পিএসসির ইন্টারভিউ দিয়েছি। আমার মানে অ্যাকচুয়ালি হচ্ছে, আমি এগুলো বলিও না, আমি রিটেন অনেক জায়গাতে লাগিয়েছি, ঠিক আছে? আমি চাকরি ছেড়েও দিয়েছি, যাই হোক। তো মানে আমাকে অনেকে অপছন্দ করে খুব, অনেক ইউনিভার্সিটির প্রফেসররা, এবং বিশেষ করে যারা পিএসসি সিএসসি তে বসে, তাদের আমাকে খুব অপছন্দ করে। কেন জানি না, তাদের কি ব্যক্তিগত বা আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমি স্যারদেরকে যে সম্মান দিতে হবে সেরকম না। আমার ভাই, যিনি ভালো লোক তাকে ভালো কথা, যিনি খারাপ লোক তাকে মুখের উপর বলে দিই। তো সেই ক্ষেত্রে আমাকে অনেক অপছন্দ করে, যে আমি, যেটা বলে না ছাত্রছাত্রী ভাষা, তেল মেরে চলতে পারি না সবাইকে। আমি দেখো, আমি নিজের মতো করে চলি, এবং আমি আজকে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখি। তার মানে সেইটা না যে ও ওটা বললো, ওটা খারাপ বললো, এবং ওটাকে আমি সাপোর্ট করবো, সেটা না। তো তার ফলে আমাকে অনেকে অপছন্দ করে, অনেক ইউনিভার্সিটি, অনেক জায়গায় স্টুডেন্ট মানে স্টুডেন্ট আমাকে ভালোবাসলো, তাদের টিচাররা অপছন্দ করে। এরকম যাদবপুর ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট আছে, স্যার আপনি অমুক স্যার পড়াচ্ছেন, অমুক সাবজেক্ট টপোলজি, স্যার ভালো লাগে না, আপনার কাছে পড়বো। এবার অমুক স্যার জানলো আমারই স্যার, আমি যাদবপুর ইউনিভার্সিটি, আমার প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হলো, যে আচ্ছা আমার স্টুডেন্ট আমি পড়াচ্ছি, তোর কাছে চলে গেল। তো এই জিনিস করতে করতে না একটা হিংসার মনোভাব অনেকের মধ্যে চলে এসেছে। তার ফলে আমি অনেকবার পিএসসি দিয়েছি, আমাকে আধ ঘন্টা 1 ঘন্টা, আমি খুব ভালো ভালো ইন্টারভিউ দেওয়ার পর আমাকে অনেক সময় নেয় না অনেক জায়গাতে। তো আমি বুঝে যাই, আমি এটাকে আমার ভালো লাগে ওগুলো। তো আমি সব জায়গায় ইন্টারভিউ দিই, আমি অনেক জায়গায় দিই, আমার নিজে ভালো লাগে। কেন বলো তো, আমি নিজে এখনো পড়াশোনা ছাড়িনি। মানে বেশিরভাগ টিচাররা কি হয়, টিচার হওয়ার পর না পড়াশোনা ছেড়ে দেয়, এই এক সমস্যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি এটা বিশাল দেখেছি। যেই তুমি টিচার হয়ে গেলে, তোমাদের মধ্যেই আমি বলবো, তোমাদের মধ্যেই দেখবে, যেই টিচার হয়ে যাবে, যেই এসএসসি পিএসসি এমএসসি পেয়ে গেলে, মাদ্রাসা সার্ভিস কমিশন, অমনি বলবে না, সারা জীবন পড়াশোনা করেছি ভাই, এইবার আর পড়াশোনা করবো না। বিশেষ করে ছেলেরা, এবার বিয়ে শাদী করতে হবে, নিয়ে ফ্যামিলি তৈরি করতে হবে, ব্যাস পড়াশোনা শেষ, এবার বাজারঘাট করবো, বউ যেটা বলবে সেটা শুনবো। আর মেয়েরা যারা অলরেডি বিবাহিত, তারা তো জানোই, হাজবেন্ড যেটা বলবে সেটাই শুনতে হবে, কাজকর্ম করতে হবে, বাড়ি রেটারও করতে হবে। তার মানে পড়াশোনা আর করবো না, এবার ছাত্রছাত্রীকে খালি গালমন্দ করবো, আর খালি ছাত্রছাত্রীকে উল্টোপাল্টা কথা বলবো, আর 2-5টা অঙ্ক করে ছেড়ে দেবো, আর নিজে পড়বো না। তার মানে নিজে ভুলতে শুরু করবো। তুমি যত বড়ই ম্যাথমেটিশিয়ান হও, তুমি যদি নিজে না পড়ো, তুমি যদি নিজের চর্চা না করো, তুমি ভুলবে। 2 বছর মনে থাকবে, 3 নম্বর বছর ভুলে যাবে। আজকে যদি তোমাকে জিজ্ঞেস করি যে একটা ইন্টিগ্রেশন, দেখবে অনেকেই ইন্টিগ্রেশন ভুলে গেছে। যারা 11-12 পড়াচ্ছ, তাদের কিন্তু ইন্টিগ্রেশন ভালো পারবে, কিন্তু যারা ছেড়ে দিয়েছো পড়ানো, তারা দেখবে 5-7 বছর আগে বা 10 বছর আগে কি পড়েছো ভুলে গেছো, যদি রিভিশন না দাও। তার ফলে কি, আমি ব্যক্তিগতভাবে এখনো আমি বিভিন্ন পরীক্ষা দিই। আমি নেট পাস করেছি 2011 সালে, আমার পিএইচডি কমপ্লিট হয়েছে 2020 সালে। তাও আমি অনেক পরীক্ষা দিই, আমি ইচ্ছে করে পরীক্ষা দিই, আমি কম্পিটিশনে বসি। ছাত্রছাত্রী বলে, স্যার আপনি বলছেন, হ্যাঁ, কোশ্চেনটা দেখতে পাই তো আমি বসলে। আমি যে কোনো পরীক্ষাতে বসি, যে কোনো পরীক্ষাতে আমার ভালো লাগে খুব। কেন বসতে পড়ি, আমি কোশ্চিন দেখি, আমি কোশ্চিন দেখার পর কোশ্চিন অ্যান্সার করে আমি দেখি কত পেয়েছি কিনা, আমি এগুলো খুব ভালো লাগে। এবং আমি নেট মানে, এবার বলতে স্যার আপনি তো অনেকজনের ভাত মেরে দিচ্ছেন বা ইয়ে, না চাকরি বাকরির ব্যাপার নেই, মানে আমি নেট ক্লিয়ার করার পরও আমি 3-4 বার দিয়েছি। এখন আর ভালো লাগে না, বয়স হয়ে গেছে তো। কারণ, তো এরকম 2011-তে নেট ক্লিয়ার করেছি, 2015 অব্দি আমি নেট দিচ্ছি, ভালো লাগছে, নতুন নতুন কোশ্চিন দেখতে পাচ্ছি। টিআইএফ এর পরীক্ষা দিচ্ছি, আইআইএসসি পরীক্ষা দিচ্ছি, তার ফলে কি কোশ্চিন, নতুন নতুন কোশ্চিন দিচ্ছি, কোশ্চিন অ্যান্সার। ম্যাথমেটিক্স একটা জিনিস, সায়েন্স কোনোদিন বসে থাকে না, কোনোদিন এটা শেষ নেই, চলতে থাকছে। বিশ্বাস করো, আজ থেকে 20 বছর আগে যেরকম কোশ্চিনের প্যাটার্ন হতো, এখন কিন্তু অনেক প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তুমি ইউনিভার্সিটি লেভেলেই দেখবে, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা দেখবে 5 বছর 7 বছর আগে তোমরা যখন বিএসসি পড়তো, তখন যেরকম কোশ্চিন হতো, এখন কোশ্চিন খুলে দেখো। আমি এখন বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টকে পড়াই, তো সেই জন্য আমি সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টদের কোশ্চিনগুলো এখনো দেখি, এবং দেখি যে হ্যাঁ, তো তাই তো, আমরা যেই সময় পড়তাম সেই সময় কোশ্চিন কি ছিল, আর এখন কি কোশ্চিন। এই যে স্ট্যান্ডার্ডিটি থেকে শুরু করে কোশ্চিনের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়। এবং
যত তুমি এই সমস্ত লাইনের সঙ্গে, যেহেতু আমি পড়াবো মানে এরকম না যে আমি পারবো না ছাত্রছাত্রী দিয়ে করাবো, সেটা না, আমার সঙ্গে এখনো কম্পিটিশনে আসো, এখনো পরীক্ষা দিতে আসো আমার সাথে, আমি কিন্তু ওরকম স্যারদের মতো না যে "ও আচ্ছা তুই কর, আমি ক্যালকুলেশন পাচ্ছি না", আমি এখনো ক্যালকুলেশন করি। আমি যখন বিএসসি পড়াই ছাত্রদের সঙ্গে রেসারেসি করি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা অঙ্ক দিলাম, কে আগে পারবে, তুমি না আমি, ছাত্রছাত্রীর কোনোদিন ছাত্রছাত্রী ফার্স্ট হয়ে যায়, স্যার আপনার আগে করে দিলাম, কোনে আমি ফার্স্ট হয়ে যাচ্ছি, তো এরকম ভাবে চলতেই থাকে, এটাই হচ্ছে একটা কম্পিটিশন। এবং আমি এখনো ম্যাথামেটিক্স করা ছাড়িনি, আমি এখনো নিজে পড়ি, অনেক টিচার আছে যে ছেড়ে দিয়েছে, পড়ে না, ভালো জানে, সত্যি ভালো জানে, কিন্তু তারা পড়ে না, তার ফলে কি হচ্ছে, তাদের প্র্যাকটিসের অভাব। এবং ছাত্রছাত্রীরা নতুন নতুন কোশ্চিন তারা দিতে পারে না, সেই একই জিনিস, সেই বস্তা পচা গল্প, সেই 20 বছর আগেকার নোট, সেই এক খাতা দেখেই পড়েই যাচ্ছে, কোনো মডিফিকেশন নেই। আর নতুন নতুন যারা আছে, যেমন আমি যেরকম, আমি কিন্তু, আমি আজ থেকে পড়াচ্ছি না, আমি 2011 সাল থেকে বিএসসি পড়াই, আমি সেই 22-23 বছর থেকে বিএসসি পড়াই, যখন আমার বয়স, আমি নিজে এমএসসি পাস করা, নেট ক্লিয়ার করে আমি পড়ানো শুরু করেছি, পিএইচডি পরে করেছি। আমাকে স্যার বললো তুই পিএইচডি করবি, আমরা না স্যার একটু কিছুদিন পড়িয়ে নি তারপর পিএইচডি করবো। আমার স্যার বললো তুই পিএইচডি ছেড়ে দিচ্ছিস যাদবপুর ইউনিভার্সিটির মতো জায়গা? হ্যাঁ স্যার। স্কলারশিপ নিয়ে? হ্যাঁ স্যার। আমি একটু ছাত্রছাত্রী পড়াতে ভালো লাগে, আমার খুব পড়াতে ভালো লাগে। তো এই হচ্ছে আমার পার্সোনাল লাইফ, যাই হোক আলাদা ব্যাপার। তো এইভাবে কি হয় যে পরীক্ষা সবসময় কিন্তু, মানে সব সময় কম্পিটিশনের মধ্যে থাকতে হবে। ওই ছেড়ে দিলাম এটা তো হবে না, তার ফলে কি আমি তোমাদের ভালো পড়াতে পারবো না। কিছুদিন পর তোমরাই বুঝতে পারবে স্যার তো ভালো পড়াতে পারছে না, স্যার এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারছে না, স্যার উপর উপর দিয়ে বলছে, উপর উপর দিয়ে বলে, একদম টু দ্য পয়েন্টে কথা বলতে হবে, তোমাকে শর্টকাট মেথড শেখাতে হবে, সেটা আমার দায়িত্ব। 5টা নিয়ম শেখাবে একটা অঙ্কতে, যদি বলে স্যার 5টা নিয়ম শিখে সময় নষ্ট করছেন, না, সময় নষ্ট করছেন না, সেই সময়টা এখানে হয়তো নষ্ট হচ্ছে, কিন্তু কোনো না কোনো জায়গায় তার ইউটিলাইজেশন নিশ্চয়ই আছে। এই জিনিসগুলো আমাদের করতে হবে, ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোশ্চিন থাকলে বলো, না হলে কেটে দিব, তাহলে নেক্সট বুধবার দিন আমরা ক্লাস করাবো। হ্যাঁ, কারো কোনো কোশ্চিন আছে আর থাকলে বলো, নিশ্চয়ই, দেখো নির্দ্বিধায় বলবে, কোনো রকম হেজিটেশন নেই যে ও কি ভাববে। সবার আগে শিখতে গেলে, শোনো, শিখতে গেলে লাজ লজ্জা ত্যাগ করে দিতে হয়। আমার নিজস্ব লাজ লজ্জা নেই, আমি শেখার সময় লাজ লজ্জা নেই। মানুষ ক্রাইম করে লাজ লজ্জা পাচ্ছে না, তোমরা সামান্য স্যারকে কোশ্চিন করবে সেই জন্য লজ্জা পাচ্ছ। যে কোনো কোশ্চিন করো, খালি নিজেদের পার্সোনাল প্রবলেম নিয়ে আমি বলতে পারবো না, কিন্তু সাবজেক্ট রিলেটেড যে কোনো কোশ্চিন করো, নির্দ্বিধায় করো, কে কি ভাববে সেগুলো ছেড়ে দাও। যখন চাকরি পাবে না তখন লোকে দেখবে 10টা কথা বলবে, আর তুমি যখন চাকরি পাবে তখন দেখবে সবার মুখ বন্ধ। মক টেস্ট কবে নেবেন? প্রত্যেকটা সাবজেক্ট, সৌরদীপ বলছে মক টেস্ট কবে নেবেন, প্রত্যেকটা সাবজেক্ট শেষ হবে, প্রত্যেকটা সাবজেক্ট শেষ হওয়ার পর, ধরো একটা করে পেপার, ধরো লিনিয়ার অ্যালজেব্রা শেষ হলো বা ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ হলো, তারপর আমরা মক টেস্ট নেবো, ঠিক আছে? একটা দুটো চলতেই থাকবে মক টেস্ট, আর একদম সবার শেষে যখন সব শেষ হয়ে যাবে বা পিএসসির আগে, তখন একদম ফাইনাল 100টা কোশ্চিন, 90টা কোশ্চিন, যেটা আমি মাদ্রাসার আগেও নিয়েছি ওদের, তখন নেবো 3টে 4টে 5টা আরো নেবো, সব মক টেস্ট ডেমো, মক টেস্ট 1 মক টেস্ট 2 করে। আচ্ছা, পিএসসির ইন্টারভিউ, হ্যাঁ পিএসসির ইন্টারভিউ খুব হার্ড হয়, ওটা নিয়েই বলতে গেলাম। আধ ঘন্টা থেকে 25 মিনিট হয়, 20 মিনিট হয়, খুব ভালো দিলে আরো বেশি টানে। তবে কোনো হ্যারাস করে না, খুব ভালো, মানে যারা ইন্টারভিউ বোর্ডে থাকে তারা খুব হেল্প করে যে তুমি এটা দেখো, ওইভাবে বলতে পারো কিনা, খুব ভালো। এবং তুমি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকবে না, দেখবে সময় কেটে যায়। হয়তো বাইরে টেনশন লাগে, বিশ্বাস করে ভেতরে যখন ঢুকবে কোনোদিন কোনো টেনশন লাগে না, কোনোদিন কোনো টেনশন লাগে না। ভেতরে বাইরে মানে কি হয় বলো তো, তুমি যখন নেক্সট, মানে একজন ঢুকে গেছে তুমি নেক্সট, তোমরা নিজেরাই জানো, তখন মনে হয় ওরে বাপরে হাত পা কাঁপবে, আমার মনে হয় আমি মনে হয় কিছু বলতে পারবো না। কিন্তু যখনই তুমি ইন্টারভিউ বোর্ডে ঢুকে যাবে, তুমি দেখবে কখন সময় চলে গেল তুমি নিজেই বুঝতে পারবে না। এটা হয় দেখবে, যদি কারোর অভিজ্ঞতা থাকে ইন্টারভিউ দেওয়ার, আমার কথাটা ফিল করতে পারছো। আচ্ছা স্যার, পার ডে কতক্ষণ পড়লে এগুলো, এই যে এগুলো বোকা বোকা কোশ্চিন, পার ডে কতক্ষণ পড়লে ক্লিয়ার করা যাবে? তুমি ফেসবুক করতে করতে পার ডে 24 ঘন্টা পড়ো, ক্লিয়ার করতে পারবে না। আর তুমি ঠিকঠাক ভাবে পার ডে আধ ঘন্টা পড়ো, 1 ঘন্টা পড়ো, তুমি ক্লিয়ার করবে। ওটাও দেখো মানুষের ইন্ডিভিজুয়ালি কতকে নিতে পারছে সেটা তার উপর, ঠিক আছে? তোমার ভালো লাগলে তুমি যতক্ষণ ইচ্ছা পড়ো, তোমার যদি ভালো লাগে, আমার কাজ হচ্ছে তোমার ভালো লাগানো তোমাদেরকে। যদি সাবজেক্টটা ভালো লাগাতে পারো, যদি টপিকটা ভালো লাগাতে পারে, বিশ্বাস করো টাইম ম্যাটার করে না। তোমার মনে হবে যখনই যে কাজের ফাঁকে একটু পড়াশোনা করে নি, বা হয়তো তুমি কোনো প্রাইভেট স্কুলে পড়াচ্ছ, তোমার মনে হয় ক্লাসে দুটো ক্লাসের মাঝখানে একটু গ্যাপ আছে, আমি একটু পড়ে নি, একটু গল্প না করে পড়ে নি। বা বন্ধু বান্ধবের সঙ্গে সিগারেট চা খেতে বেরোচ্ছ, মনে হয় না আজকে চা সিগারেট খাবো না, আজকে একটু পড়ে নি। বন্ধু বান্ধবকে মিথ্যে কথা বলছো, শোন না আমার শরীরটা খারাপ, তুমি কিন্তু পড়ছো। তো এই জিনিসগুলো তুমি নিজেই ফিল করতে পারো যে আমি পড়ছি মিথ্যে কথা বলে। আগে কি হতো, মিথ্যে কথা বলতে যে পড়ছি, এখন মিথ্যে কথা বলে পড়ছো, তার মানে কি তোমার ভালো লাগছে সাবজেক্টটা। আচ্ছা, রিয়াল অ্যানালিসিস কোন বই ফলো করবে? একটাই বই, এসকে মাপা, এর উপর কোনো বই নেই। আইআইটি মুম্বাইতেও এসকে মাপা ফলো করা হয় তোমাদের জন্য। তুমি যদি বলো স্যার আরো ভালো বই করবো, তো অনেক বই আছে, বার্টেল সার্ভার, রুডিন, অ্যাপোস্টল, ওগুলো আমি দিই না। কারণ ওগুলো ভাই যারা খুব বড় বড় কলেজের প্রফেসর, খুব বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর, তাদেরকে ফলো করতে দাও। আমরা খুব সাধারণ, আমরা চাকরি পাওয়ার জন্য রিয়াল অ্যানালিসিসের এসকে মাপা এই বইটা ফলো করবো। এবং বিশ্বাস করে এই বইটা আইআইটি মুম্বাইতে পড়ানো হয়, যারা বড় বড় কথা বলে, বিদেশি রাইটারের বইয়ের কথা বলে, এসকে মাপা পড়ো। ওটা যদি শিখে নিতে পারো, ওটা যদি ঠিকঠাক করতে পারো, কোনো বই পড়ার দরকার নেই, আমি নিজে বলছি। তারপর তুমি এক্সট্রা যে কোনো বই দেখতে পারো, কিন্তু বিশ্বাস করো এসকে মাপার উপর কোনো বই নেই অ্যানালিসিসে, অন্তত এখনো, তোমাদের যা সিলেবাস আছে সেখানে।
আমি সব বলে দেবো, যখনই কোনো পেপার পড়াবো তখনই তার আগে সব বই বলে দেবো, যত বই আমার জানা আছে, তার মধ্যে তোমাদের যেগুলো উপকারে লাগবে। তবে আমি সবসময় সাজেস্ট করি কি, যেই বইটা পড়ে এসছো বিএসসিতে, যে কোনো ইউনিভার্সিটি তোমরা হও, যেই বই তোমরা পড়ে আসো সেই বইটাই ফলো করো। কেন বলো তো, নতুন ভাবে না, নতুন বই আবার যদি শুরু করো তাতে কি একটু অচেনা বই পড়তে সময় লাগে। আগেকার বইয়ে দেখবে একটা দাগ দেওয়া থাকে, বা যেই জিনিসগুলো পড়েছো সেগুলো একবার করে মনে পড়বে, ভালো হয়। সেই জন্য আমি কোনোদিন বলি না যে অচেনা বই পড়তে। সবসময় যেই বইটা পড়েছো সেই বইটা, একটা বই পড়ো ভালো করে, যেটা ইচ্ছে পড়ো। ওরকম না যে স্যার আমি এই বইটা আপনি বললেন এটা পড়ে ও কমন পেয়ে গেছে, ওগুলো হয় না, ওগুলো খুব বোকা বোকা কথা। হ্যাঁ, কোনো বই কোনো কমন থাকে না, সব বইতে এখন ঘুরে ফিরে একই জিনিস থাকে। এই যে যেমন দেখবে এমসিকিউর একটা বই আছে বংশীধর সাহু, তো ওখানে যা আছে অন্য জায়গাতে একই আছে, ওই এইদিক ওই দিক থেকেই ওরা করে। তো সব কোশ্চেনই একই, আমার নোট পড়ো ওই একই জিনিস, সব কিছু ঘুরে ফিরে একই, কিছু এক্সট্রা জিনিস আমি করাই অনেক সময়, কিছু কঠিন কঠিন অঙ্ক করাই। আমি সোজা অঙ্ক করাই, কঠিন অঙ্ক করাই, মিডিয়াম রেঞ্জে অঙ্ক করাই। কেন? কোনোদিন হয়তো কোশ্চেন কঠিন হলো কোনোবার, দিই তো পারে না, তখন কি হবে, তখন বলবে স্যার কোশ্চেন কঠিন, তখন আমার ছাত্রছাত্রী এতে প্রিপেয়ার থাকে, সেই জন্য কিন্তু আমি হার্ড লেভেলের টাইপেরও কিন্তু অঙ্ক করাই অনেক। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে নেক্সট আমাদের তাহলে বুধবার দিন দেখা হবে, আর যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। ওকে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং থাকবে, চিন্তার কিছু নেই, রেকর্ডিং 24 ঘন্টার মধ্যে আপলোড হয়ে যাবে, এবং যেটা পিডিএফ আমি ক্লাসে করাবো সেটা কিন্তু, হ্যাঁ, মানে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে গ্রুপে। ঠিক আছে? গ্রুপের মধ্যে দিয়ে দিব, অসুবিধা নেই। আর গ্রুপের ডিসক্রিপশনটা ফলো করবে, ওখানে একটা লিঙ্ক থাকবে গুগল ড্রাইভে, ওখানে সবকিছু দেওয়া থাকবে। ওকে? আর যেভাবে আমি বললাম, আমার অ্যাপটা খুলবে, সেই অ্যাপে কিন্তু প্রত্যেকটা ভিডিও একদম পরপর পরপর দেওয়া থাকবে, সেই ভিডিওগুলো কিন্তু যখন ইচ্ছা দেখতে পাবে, যখন খুশি। ঠিক আছে? আর যদি কোনো সমস্যা থাকে গ্রুপে সেটা মেসেজ করবে, কোনো প্রবলেম থাকলে গ্রুপে দিবে। এটা সমস্ত গ্রুপের ছাত্রছাত্রীরা আমাকে করে, বা আমাদের যেগুলো গ্রুপ আছে সেগুলো, যে স্যার এই প্রবলেম, স্যার তো না, স্যার এই প্রবলেমটা আছে, কেউ একটা করে দাও। ও দেখবে অনেকজন করে দিচ্ছে। ঠিক আছে? কোনো অসুবিধা নেই, গ্রুপটা অ্যাক্টিভ রাখতে হবে।